একটা দোকান বসানোকে কেন্দ্র করে কার্যত দুই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্র চেহারা নিল মহেশতলা এলাকায়। কলকাতা সংলগ্ন মহেশতলা এলাকায় দুই ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে দোকান বসানোকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়, যে জায়গা উত্তপ্ত হয় প্রথমে, তারপরে সেই জায়গা রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ সেই জায়গাকে সামাল দিতে একেবারে হিমশিম খায়, পুলিশের আহত হয়, ইট বৃষ্টি হয়, মহিলা কনস্টেবল তাদের উপর আক্রমণ হয়েছে, তারা আহত। কেন ঘটলো এই ঘটনা? এবং বিরোধী দলনেতা সহ বিজেপির তরফ থেকে বলা হয়েছে যে এই ঘটনার পেছনে টার্গেটেড কিলিংস দায়ী, মানে সাম্প্রদায়িকতার কথা এখানে বিজেপি বলেছে। তাদের বক্তব্য যে হিন্দুদের বেছে বেছে আক্রমণ করা হয়েছে, তুলসী মঞ্চ উপড়ে ফেলা হয়েছে, এই জাতীয় কথা বিজেপির তরফ থেকে বলা হয়েছে। এই নিয়ে আজকে আলোচনা করব এবং তার সাথে আমাদের আজকে টপিক থাকবে যে অনুব্রত মণ্ডল 6 দিনের পর তিনি পুলিশের কাছে হাজিরা দিলেন। বীরভূমের আইসি তাকে একটা অকথ্য ভাষায় গালাগালির একটা অডিও সামনে এসেছিল বীরভূমের অনুব্রত মণ্ডলের কাছ থেকে, এবং তারপরেই এই ঘটনা ঘটে। এই সব কিছু নিয়ে আলোচনা করবো আজকের এই বিতর্কে, সুতরাং আশা করছি বিতর্কটা আপনাদের ভালো লাগবে। আচ্ছা, বিতর্কটা শুরু করার আগে আপনাদেরকে একটা ছোট্ট অনুরোধ করব, সেটা হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে আমাদের এই ভিডিওটাকে লাইক করে পরিচিতদের মধ্যে শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। এবং এই রকম আরো ভিডিও দেখতে, পলিটিক্যাল নিউজ, পলিটিক্যাল ভিডিও দেখতে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তাহলে চলুন আজকে ভিডিও শুরু করি। যদিও ভিডিও শুরু করার আগে আমি সকলকেই একটা কথা বলবো এবং দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলবো যে আজকে যখন আমরা এই ভিডিওটা রেকর্ড করছি তখন একটা অত্যন্ত মর্মান্তিক খবর আমাদের সামনে এসছে। আহমেদাবাদ থেকে লন্ডনগামী একটি প্লেন, এয়ার ইন্ডিয়া, সেই প্লেনটি আজকে দুর্ঘটনাগ্রস্ত হয়। সেই প্লেনটি একেবারে ক্র্যাশ করে যায় এবং তার মধ্যে যে প্যাসেঞ্জাররা ছিল প্রায় সকলেই মারা গেছেন, একজন বাদ দিয়ে। এটা অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা। এটা বলেই আজকে আমাদের আলোচনা শুরু করছি। আচ্ছা, প্রথমত আমি এখানে আমাদের গেস্টদের আগে একটু ইন্ট্রোডিউস করে নেবো। আমি ওপর থেকে শুরু করছি। কংগ্রেস থেকে রয়েছে আজকে অরিন্দম গোস্বামী, কৌশিক দাস রয়েছে আজকে সিপিএম এর পক্ষ থেকে, সন্দীপ ভট্টাচার্য রয়েছে আমাদের আজকে এবিভিপির তরফ থেকে, এবং কল্লোল কর্মকার রয়েছে আমাদের তৃণমূলের তরফ থেকে। আমি সবাইকে প্রথমে আগে ওয়েলকাম করছি, তারপরে আমাদের ডিসকাশন শুরু করছি। কল্লোল, প্রথমে আমি তোমার কাছে যাব। মহেশতলায় একটা ঘটনা ঘটলো একটা দোকান বসানোকে কেন্দ্র করে, এবং এইটার এমন একটা চেহারা নিল যে চেহারার ফলে ওই জায়গাতে দেখে কাতারে কাতারে পুলিশ বাহিনী, ইট বৃষ্টি, দোকানপাট ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, এবং পুলিশরা পর্যন্ত আহত হয়েছে। আমি বলছি যে কোথাও কি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এতটা খারাপ হয়ে গেছে যে একটা দোকান বসানোকে কেন্দ্র করে যে এত বড় একটা সমস্যা তৈরি হতে পারে, যে যা নিয়ে প্রায় সারা দিন ধরে একটা তাণ্ডব চললো? কি বলবে কল্লোল? প্রথমে আমি একটা কথা বলতে চাই যে দেখুন, একটা রাজ্যে কিন্তু এত পরিমাণ পুলিশ থাকতে পারে না যে যত পরিমাণ তার জনসংখ্যা হয়, তাই না? তো ল অ্যান্ড অর্ডার এই ব্যাপারটা কিন্তু রাজ্যের যে পরিমাণ পুলিশ আছে বা একটা থানার অন্তর্গত যে পরিমাণ পুলিশ আছে, সেই পরিমাণ পুলিশ কিন্তু যদি সেই এলাকার মানুষ যদি রাস্তায় নামে, তাহলে কিন্তু পুরো সেই থানা কেন, পশ্চিমবাংলার পুরো পুলিশ নামলেও কিন্তু সেখানে ল অ্যান্ড অর্ডার সামিল দেওয়া যাবে না যদি মানুষ ভায়োলেন্স চায়। এবার আপনার বুঝতে হবে যে ভায়োলেন্সের পিছনে কারণটা কি। কারণ আপনি যে দেখেছেন যে এই ভায়োলেন্সের পরে 5 জন যারা গ্রেপ্তার হয়েছে আগ্নেয় অস্ত্র সহকারে, তাদের মধ্যে আপনার একজনের নাম হচ্ছে নবীন চন্দ্র রায়, এবং তার যদি পোর্টফোলিও দেখা যায়, সেই নবীন বাবু কিন্তু আরএসএস এবং বিজেপির অ্যাক্টিভিস্ট। তো আমি জাস্ট একটা কথা এখানে ইন্টারাপ্ট করছি, তুমি তারপরে বলো। কিন্তু এখানে তো বিজেপি পরিষ্কার বলছে যে তোমরা এটা করিয়েছো কারণ ওখানে এত পরিমাণ একটা বিশেষ সম্প্রদায়ের কথা ওরা বলছে যে তারা রয়েছেন বলে তারা নাকি এটা টার্গেটেড কিলিংস করেছে, হিন্দুদের বেছে বেছে তাদের বাড়ির ঘর ভাঙচুর করা হয়েছে, দোকান ভাঙচুর করা হয়েছে, জিনিসপত্র সম্পদ লুট করা হয়েছে। দেখুন, আমি মানুষকে মানুষ হিসাবে দেখতেই পছন্দ করি। হিন্দু মুসলিম এ তো ধর্মের বিভাজনটা হয়। তো মানুষ মানবিকতার বন্ধন যেখানে থাকে সেখানে আমি মনে করি না যে হিন্দু মুসলিম একটা আলাদা রেখা বিভাজন রেখা তৈরি করে। ঠিক আছে, আপনি দেখবেন যে বিজেপি এর আগেও মালদাতে এরকম একটা এথনিক ভায়োলেন্স নিয়ে ইস্যু করেছিল। তারপরে আমার বাড়ি যেখানে বারুইপুর,
বারুইপুরেও খুব মানে সাম্প্রতিক কালে শুভেন্দু অধিকারী এসেছিল, একটা মন্দির ভাঙাকে কেন্দ্র করে একটা ইস্যু হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে বিজেপি খুব ভালোভাবে বুঝে গিয়েছে যে পশ্চিমবঙ্গে তাদেরকে, পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে চাইছে না, কারণ তারা একটা টোটালি কমিউনাল একটা দল হয়ে গেছে, যেখানে বিরোধী দলনেতা, লিডার অফ অপোজিশন বলছে যে রাজ্যে কত পার্সেন্ট হিন্দু আছে এবং কত পার্সেন্ট মুসলিম আছে, এবং ডাইরেক্ট মুসলমানদেরকে বলা হচ্ছে যে সমাজ বিরোধী, লুঙ্গি বাহিনী বলা হচ্ছে কখনো কখনো। তো এই যে একটা সম্প্রদায়ের মানুষকে টেরোরিস্ট বলে দাগিয়ে দেওয়া, সেটা কিন্তু একদম মানে উচিত নয়। তাহলে ওই অপারেশন সিন্দুরে সোফিয়া কুরেশিকে রাখা উচিত ছিল না বিজেপির, যদি মুসলমানরা যদি সেই লেভেলের যদি মানে সমাজ বিরোধী হয়। আপনার হয়তো শুনতে ভালো লাগবে যে একটা গান আছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আপনি হচ্ছে নরেন্দ্র মোদীকে বা অমিত শাহকে দেখবেন যে যে কোনো প্রোগ্রামে, যে কোনো র্যালিতে বা যে কোনো জনসমাবেশে এই এই গানের লাইন ধরে বলা হয়, বলে তারা যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কিন্তু অমিত শাহ বা নরেন্দ্র মোদী যারা আছেন তারা কিন্তু ভুলে গিয়েছেন যে এই গানটার কিন্তু লেখা মানে যে গীত রচনা করেছে তার নাম কিন্তু মোহাম্মদ ইকবাল, তিনিও কিন্তু একজন মুসলিম। তার থেকে বড় কথা, হিন্দু তো হলো, আপনি সানাই বাজাচ্ছেন, আপনার মেয়ের বিয়েতে সানাই বাজছে, সেই সানাই কিন্তু বিসমিল্লাহ খান। তারপরে শ্যামা সঙ্গীত, সেই শ্যামা সঙ্গীতও কিন্তু বেশ কিছু কিন্তু কাজী নজরুল ইসলামের লেখা। তাই ধর্ম যদি বিভাজন যদি এইভাবে করতে হয়, তাহলে ডাইরেক্ট রাজনীতিতে নামো। রাজনীতি তো মানুষকে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, টু দ্য পিপল, অ্যাব্রাহাম লিঙ্কনের যে কোট আছে। তো সেই তৃণমূল কংগ্রেস তো মানুষের পাশে প্রকল্প দিয়ে দাঁড়িয়েছে। আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে স্কলারশিপ দিচ্ছে, যারা বয়স্ক আছে তাদেরকে বার্ধক্য ভাতা দিচ্ছে। তো উন্নয়নের খাতিরে কতটা এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস অন্যান্য দলের তুলনায়, সেটা তারা ভোট বাক্সেও তারা সেই রেজাল্টটা পায়। এবং শুধু এই মহেশতলা নয়, মহেশতলার মতো আগামী দিনে অনেক ঘটনা ঘটবে, আমি মানে আগে থেকে বলে দিলাম। কারণ এই ঘটনার পিছনে ইন্ধন যোগানো হচ্ছে বলে ঘটনা ঘটছে। মারাত্মক অভিযোগ করছে কল্লোলের পরিষ্কার বক্তব্য যে এখানে অত্যন্ত প্ল্যান করে হিন্দু মুসলমান করা হচ্ছে, এরকম কোনো বিষয় নয়। এবং শুভেন্দু অধিকারী সহ বিজেপি যেহেতু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তাই জন্য তারা এই ধরনের কথা বলে জিয়ে রাখতে যাচ্ছে। সন্দীপের বক্তব্য। সর্বপ্রথম এখানে সকলে যারা রয়েছে সকলকে প্রধান নমস্কার জানিয়ে এবং কল্যাণদাকে বলবো একটাই কথা, যে বিজেপি ইন্ধন জ্বালাবে কেন? বিজেপির ইন্ধন জ্বালানোর কোনো কারণই নেই। আজকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার শুরু করে এটা একটা ভাইপুর দেশ, ভাইপো সেখানকার সরকার সবকিছু, সেই জায়গায় বিজেপি কেন এই কাজটা করতে যাবে? আমি যদি বলছি দক্ষিণ চব্বিশ পরগনায় বিজেপি কিছুই নেই, এটা বাস্তব। বিজেপির কোনো সংগঠন নেই, বিজেপির কোনো ভোটও হচ্ছে নেই। আর দক্ষিণ চব্বিশ পরগনায় আমরা জানি যে কিভাবে এই তৃণমূল কংগ্রেসের মধ্যস্থ লোকেরা যারা বাংলাদেশে আছে তাদেরকে ঢুকিয়ে ওখানে একটা ডেমোগ্রাফিক ইন্টারেস্ট করেছে। আজকে ওখানে মহেশতলা যে তুলসী বক্তা তুলসী তোলার জন্য যে ঝামেলাটা সৃষ্টি হচ্ছে, এটা ইচ্ছাকৃত হলো। এটা আমাদের দেউলিয়া হওয়ার ব্যাপার নেই। আমাদের প্রধান বিরোধী দল পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী দল হিসাবে আমাদের প্রতিবাদ করার অধিকার আছে, শুভেন্দু অধিকার প্রতিবাদ করার অধিকার আছে, অভিষেক করার প্রতিবাদ করার অধিকার আছে। সেইভাবে আজকে তারা শাসক দল, এটা তাদের অধিকার হওয়া উচিত মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা। আজকে দক্ষিণ চব্বিশ পরগনায় ভাইপো বড় বড় কথা বলে ডায়মন্ড হারবার, এই ডায়মন্ড হারবার মডেল, এই মডেল বাংলা দিয়েছে 2011 সাল থেকে। এই ডায়মন্ড হারবার মানুষের ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা মানুষ কি তার উপাসনা করবে, সেই ভগবানকে মানবে, কিসের আল্লাহকে মানবে, কৃষ্ণকে মানবে, সেটা ব্যক্তিগত ব্যাপার। কিন্তু মানুষ তার বাড়ির সামনে, তার বাড়ির জায়গার মধ্যে তার একটা জিনিস রেখেছে, সেটা কেউ দিয়ে উপরে ফেলবে, তাও পুলিশের সামনে, আর পুলিশ দর্শকদের বসে থাকবে। এই যে জিনিসগুলো নিশ্চয়ই তৃণমূল মদত দিচ্ছে, কারণ তৃণমূল মদত না দিলে এই কাজগুলো হবে কিন্তু। তৃণমূল মদত না দিলে এই কাজগুলো হবে কি পারে? আজকে উনি গণতন্ত্রের কথা বলছেন, আজকে কল্যাণবাবু গণতন্ত্রের কথা বলছেন। গণতন্ত্র তো ইউরোপেও হচ্ছে, গণতন্ত্র তো আমেরিকাতেও হচ্ছে, সেখানে তো কোনো আসা হচ্ছে পুলিশের সঙ্গে। তাই কল্যাণবাবু যাই বলুন, মানুষ বুঝে গেছে। আপনি শুধু ডায়মন্ড হারবার বলছেন, আজকে সমস্যা বাংলাদেশে
শর্মিষ্ঠা ফার্নান্ডিসকে পরবর্তীভাবে ভিন্ন রাজ্যকে গ্রেফতার করে নিয়েছে, কিন্তু বাজার শান্তি ঘটতে পারছে না। আজকে সে ভুল তথ্য দিয়ে করেছে, বিভ্রান্ত তাকে অ্যারেস্ট করতে পারছে না তাদের পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশ। আজকে এটা শর্মিষ্ঠা ফার্নান্ডিস কি বলেছে, তার ব্যক্তি স্বাধীনতা ভারতীয় গণতান্ত্রিক দেশ। এইভাবে কল্যাণবাবু কতদিন মানুষকে বোকা বানাবে? কিন্তু সন্দীপ, আমি সরি, আমি তোমাকে একটা ইন্টারাপ্ট করছি। তুমি আজকে এর কথা বললে, তুমি শর্মিষ্ঠা পানলির কথা বললে, সঠিকভাবে বলেছো, এটা তো আমরাও কন্ডেম করছি, কিন্তু এটাও তো দেখবে সন্দীপ, তুমি যদি ভারতবর্ষের নিরিখে দেখো এইভাবে কত মানুষের কণ্ঠরোধ করা হয়েছে। আমরা যদি ভারতবর্ষের নিরিখে দেখি কত ইউটিউবারের, আমি চ্যানেলের নাম এখন এখানে বলতে চাই না, কিন্তু কত ইউটিউবারকে শুধুমাত্র তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, কপিরাইট স্ট্রাইক দেওয়া হয়েছে, কারণ সে বিজেপির এগেনস্টে খবর করেছে বলে। পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের নিরিখে তুমি যে কথাটা পশ্চিমবঙ্গের নিরিখে বলছো, এটা আমি তোমার সাথে 100% সমর্থন করছি। আমরাও তো ইউটিউবে কাজ করি এবং আমরা বহু দেখেছি, আরামবাগ টিভি থেকে শুরু করে বহু লোকের নাম দেখেছি যেখানে যাদেরকে এই জিনিস করা হয়েছে। কিন্তু এটাও তো তুমি মানবে সন্দীপ, যে যদি তুমি ভারতের নিরিখে দেখো এই ঘটনা তো বিজেপির মানে অনেক, মানে তৃণমূল যদি 10টা করে থাকে, বিজেপি 100টা করেছে। দেখুন, সর্বপ্রথম বলবো, যদি এরকম বিজেপি বা সেন্টার করে থাকে, সত্যি এটা আমি এটা পার্সোনাল, আমি এটা দলের ওপিনিয়ন না, আমি পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি নিন্দা করছি। এটা করা উচিত না, বাকি বা কোনো কারণে অবশ্যই কনসেপশন এটা তো পার্সোনাল থেকে আমরা রাজনৈতিক দল নেতাকে হয়তো এগুলো সাহায্য করতে পারি। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা করে থাকি, যদি কোথাও করে দিয়ে থাকি সেটা খুবই খারাপ, হয়তো খুবই নিন্দনীয়, এবং তার প্রতিবাদী এটাও আমি পার্সোনাল নিরীক্ষা করছি, আমি পার্সোনাল হিসাবে কিন্তু যেহেতু আজকে প্রসঙ্গ পশ্চিমবঙ্গের, আমি আপনারা হয়তো জানেন, হয়তো সন্দেশকারীর সময় একজন, আমি নাম ছিলাম না, রিপোর্টার ছিলেন, হয়তো উনি একটা বড় সাংবাদিক কোম্পানির কাজ করে, তাকেও অ্যারেস্ট করেছিল সন্দেশকারী দেখে থেকে, ঠিক আছে। এবং একই সাথে বিভিন্ন ভাবে বিভিন্ন ক্ষেত্রে খবর সংগ্রহ করতে গিয়ে দামি দামি কোম্পানি, ইউটিউবার তো আছে, ইউটিউবার আপনি কত জানেন, রোজিনাকে কিভাবে, হ্যাঁ হ্যাঁ একদম, রোজিনা রহমান থেকে শুরু করে শফিকুল ইসলাম থেকে শুরু করে, আমরা সবসময় ইউটিউব কমিউনিটি থেকে আমরা সবসময় বলবো এটা অত্যন্ত নিন্দনীয়। কেউ খবর সংগ্রহ করতে গিয়ে তাকে যদি কোনো রকম ভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মুখে পড়তে হয়, সেটা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এটা পশ্চিমবঙ্গের নিরিখে যেমন হওয়া উচিত, কারণ আমরা যেমন পশ্চিমবঙ্গের মানুষ, তেমনি আমরা তো ভারতেরও নাগরিক, আমরা দুদিকেই দেখবো। ঠিক ঠিক, সন্দীপ যে কথাটা বলছে একদমই তাই। আমি একটু অরিন্দমের কাছে যাচ্ছি। অরিন্দম, যে কথাটা এখানে কল্লোল বা সন্দীপ বলার চেষ্টা করলো, যে এখানে কোন রকম মানে একটা হচ্ছে যে এখানে প্রথম কথা হচ্ছে এখানে একটা কমিউনাল অ্যাঙ্গেল আছে, যেটা সন্দীপ বলার চেষ্টা করলো, এবং তার সাথে সাথে যে কথাটা কল্লোল বলার চেষ্টা করলো, যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এখানে একটা হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে। সন্দীপ, অরিন্দম, তুমি এই বক্তব্যটাকে কিভাবে দেখছো? কারণ আমি তোমাকে বলছি, প্রথম কথা হচ্ছে মহেশতলা কলকাতা থেকে ঢিলছোড়া দূরত্বে, মানে কলকাতা থেকে তারাতলা জাস্ট ক্রস করলেই মহেশতলা পড়ে, মানে এমন কিছু বিশাল দূর নয়। সেখানে সেই জায়গায় 3খানা থানা রয়েছে, রবীন্দ্রনগর থানা, তারাতলা থানা এবং আরেকটা থানা নাদিয়াল থানা খুব সম্ভবত, আমি এখন এক্সাক্ট নামটা তোমাকে হয়তো বলতে পারবো না। আমি বলছি তারপরেও সারা দিন তাণ্ডব চললো, এবং যেটা দেখে মনে হচ্ছে আপাত দৃষ্টিতে ল অ্যান্ড অর্ডার ফেলিয়ার। কিভাবে দেখছো অরিন্দম পুরো বিষয়টা? দেখো অয়ন, এই নিয়ে কথা হচ্ছে, এই নিয়ে সবাই তো আলোচনা করবে। আমি আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলছি, অত্যন্ত খারাপ অভিজ্ঞতা। গরম পড়েছে তো, আমাদের পাড়ায় এক কাকা রয়েছে, তিনি মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন, তাকে একটা সাপ কামড়েছিল। এবার সাপ কামড়ানোর পর স্বাভাবিকভাবেই সেই ভদ্রলোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তার চিকিৎসা হয়েছে, তিনি এখন ভালোও আছেন। এবার ঘটনা হচ্ছে এইটুকু শুধু ভূমিকা, আমার আসল বক্তব্য হচ্ছে তারপরে এইটা জানার পরে না, আমাদের আশপাশে যত বাড়ি রয়েছে সেই বাড়ির লোকজনগুলো নিজের বাড়ির আশপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছিল। আমরা তো জানি বিজেপি এই কমিউনাল অ্যাঙ্গেল তৈরি করতে একদম ওস্তাদ, বিজেপি এই কমিউনাল অ্যাঙ্গেলটা তৈরি করবে, এটা মমতা ব্যানার্জি জানে, এটা আমরা জানি, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে, সারা ভারতবর্ষের মানুষ জানে। আচ্ছা, তৃণমূল আর তৃণমূলের সরকার কেন এটাকে রেজিস্ট করতে তৈরি না, তুমি আমায় বলো তো। এই যে বিজেপি যে কোনো ঘটনা হলেই এর পেছনে একটা কমিউনাল যে অ্যাঙ্গেল তৈরি করে, এটা তো আমরা সবাই জানি, এটা মমতা ব্যানার্জি জানেন, মমতা ব্যানার্জি বারবার করে বলেন। যদিও সন্দীপের প্রতি আমার ভালোবাসা রয়েছে, সন্দীপ ভালো বিজেপি, সন্দীপের বক্তব্য আবার বললো যেমনটা, যে বিজেপির বক্তব্য আর ওর বক্তব্য আলাদা, ওই মমতা ব্যানার্জি যেমন বলেন না ভালো সিপিএম বাজে সিপিএম ইত্যাদি ইত্যাদি, সন্দীপ হচ্ছে ভালো বিজেপি। তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এই যে কার্বলিক অ্যাসিড ছড়ানোর কাজটা, সেটা তো মমতা ব্যানার্জির করা উচিত ছিল, সেটা কেন হলো না? এটা যদি অ্যাবসলিউটলি নিজের স্বার্থের জন্য, নিজের ব্যবসায়িক স্বার্থের জন্য লড়াই হতো,
সেটা তো হয়েই থাকে যে আমার দোকান বসেছে, ওর দোকান বসেছে, হ্যাঁ, আমার দোকান বসেছে, ওর দোকান বসেছে, সেই জন্য মারামারি ইত্যাদি ইত্যাদি এই সমস্ত ঘটনা তো হয়। কিন্তু এইটাকেই যখন একটা কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করা হয়, সেটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল স্ট্রাকচার তার বিরোধী। কেন আমি বলছি, এই যে আমার তৃণমূলের বন্ধু বলছিলেন বারবার করে যে সমস্ত জনতা যদি রেগে যায় ইত্যাদি ইত্যাদি তাহলে কেউ ঠেকাতে পারে না। আচ্ছা আমি তোমায় বলছি, তুমি জানো ভাই পশ্চিমবঙ্গে কত পুলিশ দরকার আর কত পুলিশ রয়েছে, তার রেশিওটা তোমার জানা? এখনো লাখ লাখ পুলিশের ভ্যাকান্সি ফাঁকা। মমতা ব্যানার্জি তাহলে কেন দিচ্ছেন না? এই ল অ্যান্ড অর্ডারটা যাদের ধরে রাখার দায়িত্ব, সেই ব্যানার্জি আগে পূর্ণ করছেন না কেন? একে মানে ধরো এখন যদি তুমি হিসেব করো 1 লাখে হয়, 1 লাখ না হলেও অন্তত 30-40 হাজার তুমি যদি এমনি থানায় যারা পুলিশ, বাদ দিয়ে বলছি, যারা পুলিশ সেই সংখ্যাটা যদি তুমি বিচার করো, হয়তো 10,000, 15,000, 20,000 কিছু একজন, মানে একটা বিধানসভায় যদি একটা থানা থাকে, সেই থানায় তোমার 10টা, 15টা, 20টা, তার বেশি পুলিশ নেই। সেই অঞ্চলে যদি কোনো গন্ডগোল লাগে তাহলে মানে সেই পুলিশকে পারলে পিষে মেরে দিয়ে যায় এই অবস্থা, কারণ সংখ্যাটা নেই। মমতা ব্যানার্জির পুলিশের হাতে সংখ্যা নেই। আর দ্বিতীয়ত আজকে আমাদের পুলিশের কি মেরুদণ্ড সেটাও তো আমরা দেখতে পাচ্ছি। মানে নিজের বাড়ির মা বোনের ইজ্জত একেবারে মাটিতে মিশিয়ে চলে যাচ্ছে তৃণমূলের নেতা, পুলিশ কিছু করতে পারছে না কেন? যদি আজকে এই অনুব্রত মণ্ডলের মতো যদি ধরে নেই তৃণমূল বা তৃণমূলের সমর্থনে কোনো লোকের এর পেছনে এই মহেশতলা কাণ্ডে মদত রয়েছে, তাহলে পুলিশ অপেক্ষা করছে যে তাকে ধরার আগে কোনো নেতা তার হয়ে রেকমেন্ডেশন আসে কিনা। সেই নেতার পারমিশন যদি থাকে তাহলে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করবে, নয়তো তাকে ছেড়ে রাখতে পুলিশ বাধ্য। এই যে পুলিশের সিদ্ধারাগত সমস্যা, এইটা হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশের সমস্যা। আমি পরিষ্কার বলছি, এই জায়গায় কমিউনাল অ্যাঙ্গেল থাকুক না থাকুক, এই জায়গায় তুলসী মন্দির উপড়ে ফেলা হোক না হোক, এই জায়গায় প্রশাসনিক ফেলিওর তো হয়েছে। আমাদের তো চোখের সামনে দেখতে হয়েছে কিছু উন্মত্ত জনতা পুলিশকে দেখে ঢিল ছুটছে। এই সাহস আসে কোত্থেকে? পুলিশের কাছে কেন খবর থাকে না? আর কেন খবর থাকলে পুলিশ অ্যারেস্ট করার, পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে সেই জনতাকে নিরস্ত্র করার জায়গায় থাকছে না কেন? তার আগে এত বড় ক্ষতি হয়ে যাচ্ছে, সেইটা তো আমাদের দেখতে হবে। সেই জায়গায় পুলিশ এবং পুলিশ মন্ত্রীর যে চরম প্রশাসনিক ব্যর্থতা রয়েছে, সেই প্রশাসনিক ব্যর্থতাকে আমাদের প্রথমত মেনে নিতে হবে, তৃণমূলকে স্বীকার করে নিতে হবে। আর যদি স্বীকার করে নিতে পারে, এর রেকটিফিকেশনের জায়গা হয়তো আছে। কিন্তু আমি আবারও বলছি, বিজেপি, আমরা সবাই জানি বিজেপি যে কোনো ঘটনা ঘটলে সেটাকে কমিউনাল অ্যাঙ্গেল দেওয়ার চেষ্টা করে, সেটাকে রেজিস্ট করার দায়িত্বও যাদের এই সরকারের, সেই সরকার তার সেই প্রাথমিক দায়িত্বটাও পালন করতে ব্যর্থ। একদম অরিন্দম যে কথাটা বললো সে কথাটার রেস ধরে আমি কৌশিকের কাছে যাব। কৌশিক, ঘটনাটা তো আমরা সকলেই দেখেছি এবং শিউরে উঠেছি। আমি তোমার কাছ থেকে প্রাথমিক মত নিতে চাইবো। তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে এখানে কমিউনাল অ্যাঙ্গেলের বিষয় নয়, যথেষ্ট পুলিশ ছিল না, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে তাই এরকম একটা ঘটনা ঘটেছে। এবং বিজেপির বক্তব্য হচ্ছে যে কমিউনাল অ্যাঙ্গেল এখানে আছে, সেই এলাকার ডেমোগ্রাফি চেঞ্জ করা এর পেছনে, মানে করার একটা কারণ এর পেছনে আছে, সবকিছু মিলিয়ে এই ঘটনাটা ঘটেছে। তোমার কি মত কৌশিক? তোমার? আমি শুরুতেই একটা কথা বলতে চাই যে সবার আগে যদি কোনো জায়গায় ঝামেলা হলো, কোনো যদি একটা কুকুরও মারা যায়, বিজেপি ওটাকে আইডেন্টিফাই করতে যাবে ওটা কুকুরটা হিন্দু না মুসলিম। ঝামেলা কি হয়েছে, কতজন মানুষ মরেছে সেটা বড় কথা নয়, সেটা দেখতে যাবে যে ওটা হিন্দু না, ওটা মুসলিম না, ওটা খ্রিস্টান না, ওটা জৈন। আর দ্বিতীয় কথা, আমাদের রাজ্য এই সময় একটা বারুদের স্তূপের ওপরে দাঁড়িয়ে আছে। বারুদের স্তূপটা কি? একটা ধর্মীয় বিভাজন, একটা কমিউনাল, একটা সাম্প্রদায়িক এর একটা আগুনের ওপর। এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তো, আমি একটাই কথা, সরকার না চাইলে দাঙ্গা হয় না। আর ওইখানে যে যদি গোষ্ঠীগত ঝামেলা হয়েই থাকে, সেখানে পুলিশ কেন কিছু করতে পারছে না? পুলিশ তো এসএসসি চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক শিক্ষিকারা, তাদের ওপরে লাঠিচার্জ করতে পারে, তাদের বুকে পেটে লাঠি মারতে পারে, তাদের মুখে ঘুষি মেরে নাক ফাটিয়ে দিতে, মুখ ফাটিয়ে দিতে পারে, কিন্তু পুলিশ দাঙ্গাকারীদের ধরতে পারে না, পুলিশ চোরেদের ধরতে পারে না, পুলিশ গরুচোর অনুব্রতকে ধরতে পারে না। এই অনুব্রত যে কিনা পুলিশের পুরো ফ্যামিলি তুলে
অকথ্য ভাষায় গালিগালাজ করলেও এই অনুব্রতকে পুলিশ ধরতে পারলো না। পুলিশের নাকের ডগা দিয়ে পুলিশ অনুব্রত পার্টি অফিসে যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে, কিন্তু পুলিশ অনুব্রতকে ধরতে পারছে না। না, এক্ষেত্রে মানে আমি একটা ব্যাপারটা জিনিস বলতে এখানে। পারি যে অনুব্রত মণ্ডল অসুস্থ ছিলেন, তাই জন্য তার আইনজীবী সেটা বলেছে। সো অসুস্থ ছিলেন বলেই উনি আর যেতে পারেননি, তা না হলে উনি যেতেন। যাই হোক, সেটা আমি সেই টপিকে পরে আসছি, মানে সেটা সেকেন্ড টপিক, তুমি কন্টিনিউ করো। হ্যাঁ, সেটা হচ্ছে, আর যিনি এটা অ্যাকিউর করেছেন যে উনি অসুস্থ, তাকেই, সেই ডাক্তারকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। সব থেকে বড় কথা এটাই। মানে ওনার করোনা এমন টাইমেই হলো, আমি চাইছি না ওনার সত্যিকারের করোনা হোক, অবশ্যই উনি সুস্থ থাকুন। আমার কাছে কথা হচ্ছে খুব অনেকটা কাকতালীয় হলো না, মানে যখনই কোনো চোরেদের ডাকা হয় তখনই কেউ উডবানে ভর্তি হয়ে যায়, কারোর করোনা হয়ে যায়, ব্যাপারটা অনেকটা কাকতালীয়। আর আমি সব থেকে বড় কথা এটাই বলবো, সবকিছুতে না ধর্মীয় অ্যাঙ্গেল দেখাটা উচিত নয়। মানুষ মরেছে, এটাই সব থেকে বড় কথা। কতটা মানুষ ক্ষতি হয়েছে, আর পুলিশের যে রিক্রুটমেন্ট, হাজার হাজার শূন্যপদ পুলিশে পড়ে রয়েছে। এখন যদি এই এসএসসি যে চাকরি পাচ্ছি যোগ্য শিক্ষক শিক্ষিকাদের যে এখন জিনিসটা চলছে, এরপরে যদি কোনো বিভিন্ন দপ্তরে যদি মানে দেখা যায় হাজারো হাজারো ভুয়ো চাকরি পড়ে রয়েছে, হাজারো হাজারো মানে শূন্যপদ, হাজারো হাজারো ভুয়ো চাকরি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুলিশে যদি কোনো চাকরি রিক্রুটমেন্ট না করেন বছরের পর বছর ধরে, তাহলে তো কিছু করার নেই না। আমি এক এক করে আসছি, আমি সন্দীপের কাছে আসছি। খালি কল্লোলের উপর যে মানে এক এক করে যে অভিযোগগুলো পরপর এসছে, আমি কল্লোলের কাছে ফার্স্ট যাচ্ছি। কল্লোল, তোমার তরফে মানে তৃণমূলের তরফে যে অভিযোগ, সেটা হচ্ছে যে এখানে যথেষ্ট কমিউনাল অ্যাঙ্গেল আছে, কারণ তোমরা দক্ষিণ চব্বিশ পরগনায় বাংলাদেশি মানে লোককে ঢুকিয়ে, বাংলাদেশি মানুষ ঢুকিয়ে তোমরা ডেমোগ্রাফি চেঞ্জ করেছো, তার ফলে এই ঘটনা ঘটেছে, এবং পুলিশের ব্যর্থতা, যে ব্যর্থতার জন্য আটকাতে পারেনি। মূলত যে দুটো অভিযোগ। কল্লোল। দেখুন, আমাদের সংবিধানে স্পষ্ট বলে দেওয়া আছে যে মানে তিনটে ভাগ আছে, সেটা হচ্ছে স্টেট লিস্ট, ইউনিয়ন লিস্ট এবং কনকারেন্ট লিস্ট। ঠিক আছে, আমাদের যে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ, সেই বিএসএফ তো ইউনিয়ন লিস্টের মধ্যেই পড়ে, অর্থাৎ কেন্দ্র দ্বারা পরিচালিত হবে সেই বিএসএফ, তাই না? তো সেই ধরে নিলাম যে তৃণমূলের সমস্ত নেতা চোর ডাকাত, ঠিক আছে, চটি চাটা সবই ধরে নিলাম, কিন্তু একটা মানুষ যখন বর্ডারটা পার হচ্ছে, ওই ওই পার্টিকুলার কাঁটাটা পার হচ্ছে, সেই কাঁটাটা পার হচ্ছে যখন, তখন বিএসএফ এর লোকরা কি করছিল? বিএসএফ তো তৃণমূল কংগ্রেস সরকার রিক্রুট করে না, আমি যতদূর জানি বিএসএফ তো মোদী গভর্নমেন্ট রিক্রুট করে। তো সেই বিএসএফ তো তাহলে তার ব্যর্থতা স্বীকার করুক। আর দ্বিতীয়ত আমি সিপিএম এর বন্ধুর উত্তর দিচ্ছি, সেটা হলো যে বলা হলো যে সরকার না চাইলে কোনো দাঙ্গা হয় না। তো তারা যখন ক্ষমতায় ছিল, আজ থেকে 2011 সালের আগে 34টা বছর, ঠিক আছে, সেই 34টা বছরে যখন বিজন সেতু হয়েছিল, বিজন সেতুতে যখন সন্ন্যাসীরা মারা গিয়েছিল, সেই সন্ন্যাসীরা কি করে মারা গিয়েছিল? সরকার তাহলে কি নিশ্চয়ই চেয়েছিল? বুদ্ধবাবু বা জ্যোতিবাবুরা নিশ্চয়ই কি চেয়েছিল? চাননি আশা করি। মানে সুষ্ঠু বুদ্ধি সম্পন্ন লোক তো চান না যে তার আন্ডারে বা তার রাজত্বে কোনো মানুষ মারা যায়, তাই না? তো ঠিক তেমনি মমতা ব্যানার্জিও চায়নি যে তার আমলে মহেশতলা হোক বা সন্দেশখালী হোক বা আপনার হচ্ছে বীরভূমে হোক কোনো ঝামেলা হোক। এবং স্পষ্টত, এবং একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, জনতার রায়, যেটা আমরা ভোট বলি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজির যে মতামত, সেখানে দেখবেন সেই সন্দেশখালী হোক বা আপনার অন্যান্য যেখানে যেখানে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় বিপুল ভাবে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছে। কারণ কি? মানুষ আজকাল বুঝে গিয়েছে যে বিজেপি একটা কমিউনাল অ্যাঙ্গেল বরাবরই রাখছে। তো আজ হিন্দু মুসলিম না ভেবে কেউ যদি উন্নয়নের কথা ভাবে, সেটা হচ্ছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো সেই জন্য মানুষ বারবার বারবার তৃণমূল কংগ্রেসকে এই বিশ্বাস দেখাচ্ছেন, এটাই, আর কিছু না। সন্দীপের কাছে আসছি। সন্দীপ, যে অভিযোগগুলো এসেছে একটু বলে দিই। প্রথম হচ্ছে তোমরা কমিউনাল অ্যাঙ্গেল জেনে বুঝে করছো, কমিউনাল অ্যাঙ্গেল এখানে নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, মানে বর্ডার থেকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় লোক ঢুকছে, যার জন্য তার দায়িত্ব তোমাদের নিতে হবে, কারণ বর্ডার সেন্ট্রালের সাবজেক্ট। সন্দীপ। বর্ডার সিকিউরিটি ফোর্স সেন্টারের সাবজেক্ট, কিন্তু ভোটার কার্ড করে দেওয়া তো মমতার সাবজেক্ট। এই সাবজেক্ট তো তৃণমূল কংগ্রেসের সাবজেক্ট। বিএসএফ কে উনি গালাগালি করছেন, বিএসএফ কে আমি কল্লোল বাবু বলছে বিএসএফ ঢুকাচ্ছে তৃণমূলকে। তখনই করতে পারবে যখন বর্ডারটা থেকে ঢুকবে, তাই না? কথা মাঝখানে বলবেন না, কথা মাঝখানে বলবেন না। আমি যখন কথা বলছি কথা মাঝখানে বলবেন না। আপনার কথা শুনেছি, আমি আপনার কথা শুনেছি, এখন আপনি আমার কথা শুনুন। উনি বলেছেন যে তৃণমূল বিজেপি বা সেন্ট্রাল বিএসএফ দিয়ে বাংলাদেশে ঢুকাচ্ছে। তাহলে বিএসএফ দিয়ে যে বাংলাদেশে আপনি ঢুকে, আসামে কিভাবে ধরা পড়ছে?
তারা আসামে কিভাবে ধরা পড়ছে, তারা ত্রিপুরাতে কিভাবে ধরা পড়ছে, তারা ত্রিপুরা থেকে ধরা পড়ছে, তারা ত্রিপুরা থেকে ঢুকছে না কেন, আসাম থেকে ঢুকছে না কেন, মেঘালয় থেকে ঢুকছে না কেন, কেন বেঙ্গল থেকে ঢুকছে, কেন বেঙ্গল থেকে ঢুকে আজকে দিল্লিতে গিয়ে তারা অবৈধভাবে বসে রয়েছে, কেন আজকে যে কোনো অপরাধ, যে কোনো ছোটখাটো অপরাধ, ভারত বিরোধী যে কোনো জিনিসের মধ্যে তাদের নাম আসছে। আজকে সৈফ আলী খানের মতো একজন অভিনেতা এত সিকিউরিটি ঘেরাটে থাকে, তাকে হত্যা করতে গেছে একটা বাংলাদেশি অনুপ্রবেশকারী। তো এইগুলো আপনি মিথ্যা কথা বললে তো হবে না। আশেপাশে আসামেও ত্রিপুরাতে তো এরকম হচ্ছে না, মেঘালয় থেকে তো ঢুকছে না, কেন পশ্চিমবঙ্গ দিয়ে ঢুকছে, কেন পশ্চিমবঙ্গে আজকে এই জিনিস আপনারা দেখুন, ওয়াকাফের নামে এই যে হরগোবিন্দ দাস বা চন্দন দাসকে হত্যা করা হলো, কেন ওটা পশ্চিমবঙ্গে হলো, কেন আসামে হলো না, কেন মেঘালয়ে হলো না, কেন ত্রিপুরাতে হলো না? ওখানেও তো মুসলমান আছে, 40% মুসলিম ইন আসাম। Why it has not happened in Assam? Why it has happened in Bengal? This is the question. This should be the question. কল্লোল বাবু, আপনি কথা এড়াতে পারেন না, কথাটাকে এভাবে এড়াতে পারেন, আপনি বলুন। হ্যাঁ, আমি ভোটের জন্য বাংলার মানুষের কাছে হাত পাতলে মানুষ ভোট দিচ্ছে না। উনি এত নির্লজ্জ ভাবে কথাটা বললেন যে আমরা যেখানে অপরাধ করছি সেখানে হাত পাচ্ছি ভোট দিয়ে দিচ্ছে। এত নির্লজ্জ স্টেটমেন্ট তৃণমূলে কেউ স্পোকপারসন করবে কিনা আমি জানি না। যে আমি কাউকে খুন করে দিচ্ছি, আমার দলের লোকেরা রেপ করে দিচ্ছে, যাকে রেপ করছি তাকে কি বলছি ভাই আমাকে ভোটটা দিয়ে দিস, তো রেপিস্টকে আমি বাঁচিয়ে দেবো। এত নির্লজ্জ স্টেটমেন্ট মানে আমি শুনিনি। কিভাবে বলতে পারেন, উনি কথা খালি বলেন, উনি কথা ইউপির সাথে তুলনা করেন, ওনাদের নেত্রী ইউপির সাথে তুলনা করে, হাতরস এই উন্নাও বলে, হাতরস উন্নাও লোকেরা তো তাদের উপর বিচার হচ্ছে, তাদের উপর আইন হয়েছে। আপনি বলুন শেখ শাহজাহানের উপরে কি হচ্ছে, আপনি বলুন এখানে যে এত রেপ হচ্ছে তাদের উপরে কি হচ্ছে। পশ্চিমবঙ্গের রীতিমতো রেপ, খুন, মার্ডার হয়ে যাচ্ছে, আপনাদের নিজস্ব দলের কর্মীরা হত্যা হচ্ছে। আমাদের কর্মী ছেড়ে দিন, আমরা বিরোধী দল, এটা আপনাদের হয়তো কালচারের মধ্যে পড়ে, আর কোথাও ভারতের কোথাও হয় না, আপনাদের এখানেই হয় যে খুন করে দেবো, মার্ডার করে দেবো, কিন্তু আপনাদের দলের কর্মীরা তো সুরক্ষিত নয়। সে মুসলমান হোক, সে হিন্দু হোক, সে খ্রিস্টান হোক, সে শিখ, যাই হোক, আপনারা খালি মানুষকে বিভ্রান্ত করছেন, আপনাদের নেতা নেত্রীরা বিভ্রান্ত করছে। আরে বিএসএফ কে দোষ দিলে হবে? বিএসএফ তো তাও চেষ্টা করে ধরপাকড় করছে, এখানে আপনারা বিএসএফ কে সাহায্য করছেন না, আপনারা বিএসএফ কে হেল্প করছেন না। এমন অনেক ঘটনা আছে তৃণমূলের লোকেরা, আপনারা একটা কথা জানেন কিনা জানি না, যে বাংলাদেশে যে 5ই আগস্ট যে ছাত্র আন্দোলনের নাম করে যে একটা সন্ত্রাসবাদী হয়েছে, সরকার গঠিত হয়েছে ওখানে, তারপরে যে নির্মম অত্যাচার, নির্মম ভারত বিরোধী গতিবিধি বাংলাদেশে হয়েছে, তার সাথে যুক্ত একজন, সে দক্ষিণ 24 পরগনায় সে একজন ভোটার, নিউটন তার সম্ভবত তার নাম, সে পশ্চিমবঙ্গের একজন ভোটার। সে কবে থেকে ভোটার? সে নাকি 2013 না বা 14 থেকে ভোটার। তো তখন তো বিজেপিও সেন্টারে ছিল না। আর সেকেন্ড কথা, তখন মমতা ব্যানার্জি ফুল ফ্লেজ গভর্নমেন্ট বেঙ্গলে চলছে, মমতা ব্যানার্জি বা তৃণমূল না চলে সে কিভাবে ভোটার হলো? আর সে যদি ভোটার হয়েই থাকে, সে এত কিছু ঘটনার পর তাকে কেন ডিলিস্টিং করা হলো না? কল্লোল বাবু, এগুলোকে আপনাকে অ্যান্সার দিতে হবে, আপনাকে এই কথাগুলোর অ্যান্সার দিতে হবে, আপনি এড়িয়ে যেতে পারবেন না, আপনি তর্ক করলেই হবে না, এগুলো অনেক ব্যাপার আছে। আর কৌশিক বাবু একটা কথা বলেছেন, সিপিএম এর বন্ধু কৌশিক বাবু, যে বিজেপির একটা কাজ যে কুকুর মরলে নাকি হিন্দু মুসলিম করে। আচ্ছা, হরগোবিন্দ দাস ও চন্দন দাস কি কুকুর ছিলেন না বিড়াল ছিল? হরগোবিন্দ দাস, চন্দন দাস কুকুর ছিলেন না বিড়াল ছিল? সিপিএম এর কর্মী ছিলেন, তাদের তো ঘরে ঢুকে তারা তো বাবা গো ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে বাঁচতে পারেনি, তাদেরকে তো হত্যা করে মেরেছে ভেতরে ঘরে ঢুকে। তারা কুকুর ছিলেন না বিড়াল ছিলেন, স্পষ্ট করুন, আমার এটুকু বক্তব্য। ধন্যবাদ। আমি কৌশিকের কাছে আসছি। কৌশিক, প্রথমত দুজনেই তোমার উপর যে অভিযোগ করেছে, প্রথম অভিযোগ হচ্ছে আনন্দমার্গী হত্যা তোমাদের আমলে হয়েছে, সুতরাং তার দায়িত্ব তোমাদের নিতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, তোমাদের যে কর্মী হিন্দুরা মারা যাচ্ছে তার জন্য কিন্তু তার জন্য তোমাদের কি বক্তব্য, সেটা যদি তুমি একটু বলো, তোমাদের বক্তব্য। আমার কাছে কথা হচ্ছে, তৃণমূলের এখন যে অবস্থা, তৃণমূল পারলে মুঘল আমলকেও টেনে আনে নিজেদের দোষকে ডিফেন্ড করার জন্য, এটাই হচ্ছে কথা। আনন্দমার্গী হত্যাকাণ্ড হয়েছে, কেউ তো অস্বীকার করেনি, সবার চোখের সামনেই হয়েছিল, কি ঘটনা হয়েছিল পুরো রিপোর্ট থেকে শুরু করে সবই আছে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন যে তিনি ক্ষমতা আসলে সবাইকে জেলে ঢোকাবেন, কিন্তু এখনো পর্যন্ত পারেনি, সেটা তৃণমূলের সরকারের ব্যর্থতা। আর হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, আমি এই কথাটা বলতে চাইছি যে তারা বামপন্থী, হিন্দুত্ববাদীদের কাছেও বামপন্থীরা হচ্ছে দেশদ্রোহী, এবং ইসলামিস্ট মৌলবাদীদের কাছে হলো বামপন্থীরা দেশদ্রোহী। কারণ বামপন্থীরা যতবার আওয়াজ তুলেছে মৌলবাদীদের মৌলবাদীরা ভয় পেয়েছে, তাই মৌলবাদীদের কাছে বামপন্থীরা শত্রু হবে, এটাই স্বাভাবিক। তাই আমাদের কাছে কথা হচ্ছে, ওই মুর্শিদাবাদের ঘটনায় যা হয়েছে সবাই ভালো করে জানে যে কাদের মদতে কারা ছিল। অবশ্যই ওখানে এসডিপিআই
একটা দল আছে যেটা হচ্ছে তৃণমূলের মদতপুষ্ট, প্লাস হচ্ছে আরএসএস আছে বিজেপির মদতপুষ্ট। এই দুটো দল মিলে ওইখানে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে, কারণ ওইখানে বাম কংগ্রেস জোটের যে যারা ভোট একটা মোট একটা ভালো ভোট ব্যাংক রয়েছে, যেখানে বাম কংগ্রেস জোটের উপরে মানুষ আস্থা তৈরি হচ্ছে। বিগত লোকসভা ভোটে আমরা দেখেছি যে বহরমপুরে অজিত চৌধুরী হেরে গেছে ঠিকই, মুর্শিদাবাদে মোহাম্মদ সেলিম হেরে গেছে ঠিকই, কিন্তু এমন একটা পার্সেন্টেজ ভোট যেটা গেন হয়েছে, এখানে বাম কংগ্রেসের উপরে আস্থা আছে। তাই তৃণমূল বিজেপি নিজেদের সাম্প্রদায়িক খেলার মাধ্যমে আবার বাম কংগ্রেসের যে বাইনারি সেটাকে ভেঙে ফেলতে চাইছে, যার মাধ্যমে তৃণমূল থাকবে রাজ্যে, কেন্দ্রে থাকবে বিজেপি, যাতে বিজেপি বিরোধী দল হয়ে থাকতে পারে। কারণ ভাতের থেকে তাহলে জাতের লড়াইটাই সব থেকে বেশি হবে, ভাতের লড়াই আর কেউ করবে না, সবাই জাত নিয়েই পড়ে থাকবে। কারণ একটাই কথা, খালি পেটে রামের নাম হয় না, তেমনি খালি পেটে আল্লাহর নামও হয় না। এটাই হচ্ছে কাজ, সবার আগে পেটে ভাত দরকার। অরিন্দমের কাছে আসবো। অরিন্দম, তোমাকে দুটো প্রশ্ন। এক হচ্ছে বাম কংগ্রেসকে দুর্বল করার জন্য বিজেপি তৃণমূলের ন্যারেটিভ, সেক্ষেত্রে কংগ্রেসের ভূমিকাটা কি? তোমরা সেই ন্যারেটিভ ভাঙার জন্য কি করছো বা ভাঙতে পারছো কিনা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে কথাটা বললো যে 2013 সালের সময় থেকেই এই ঘটনা ঘটছে, যে মানে বর্ডার সিকিউরিটি মানে বর্ডার দিয়ে লোক ঢুকছে, সুতরাং সেন্ট্রালে তখন কংগ্রেস গভর্নমেন্ট ছিল, সুতরাং তোমাদের ব্যর্থতা। দেখো, তারও আগে ইংরেজ সরকার ছিল, তখন কোনো ওই ফ্লেক্সিং যে ঘেরাফেরা সেগুলো ছিল না, তখন যাতায়াত ছিল। কিন্তু তারপরে যত দিন গেছে নিয়মটা তো হয়েছে রে বাবা। তারপরে যত দিন যাবে তত তো কাঁটা তারের বেড়াটা এগোবে, বেড়ার কাজটা এগোবে। যত দিন যাবে তত তো বর্ডার সিকিউরিটি আরো বেশি মজবুত হবে। আচ্ছা ঠিক আছে, সব তো বুঝতে পারলাম যে কংগ্রেসের দোষ ছিল ইত্যাদি ইত্যাদি, কিন্তু এই যাদের কথা বলা হচ্ছে, সিমি হাবি জাবি যারা সিমির নেতা পশ্চিমবঙ্গে এসে ধরা পড়ছে, কি সব, এগুলো তো কই কংগ্রেসের আমলে তো এগুলো হয়নি। দেখো, পরিষ্কার কথা হচ্ছে, আজকে আমরা এমন একটা রাজ্যে বাস করছি যেখানে নিউটন ভোটার, যেখানে হিটলার ডাক্তার, আজকে এই পরিস্থিতিতে আমরা পশ্চিমবঙ্গে বাস করছি। পরিষ্কার কথা বলছি, হ্যাঁ, এই যার কথা বললো নিউটন, সে দক্ষিণ চব্বিশ পরগনার তৃণমূল কি করে, আবার হিটলার বলে যে সে অনুব্রতর নামে সার্টিফিকেট দিয়েছে, সে ডাক্তার, তার দেওয়ার অথরিটি নেই, সে প্রশাসনিক পদে রয়েছেন, যার সার্টিফিকেট, ফিটনেস সার্টিফিকেট দেওয়ার অধিকার নেই, সেই হিটলার বলে এক ভদ্রলোক অনুব্রতকে বলে দিয়েছে, না বাবা আপনি অসুস্থ। এই রাজ্যে আমরা হিটলার বলেই সম্ভব, পরিষ্কার কথা। হ্যাঁ, হিটলার বলে সম্ভব। এবার দেখো, পরিষ্কার কথা হচ্ছে, এই নিয়ে আমরা মজা করতে পারি, কিন্তু সেন্সিটিভিটিটা অন্য জায়গায়। সেন্সিটিভিটিটা হচ্ছে, বিজেপি যদি সত্যি চায় পশ্চিমবঙ্গের যে সীমানা রয়েছে, সেই সীমানাকে, ভারতবর্ষের সীমানাকে সুরক্ষিত রাখতে, আচ্ছা তাহলে আজকে যখন বিএসএফ এরও লোক কম, রিক্রুটমেন্ট প্রয়োজন, তাহলে বিএসএফ এ কোথায় রিক্রুটমেন্ট তুমি আমায় বলো তো। আর তারপর বিজেপি বলছে যে এই এরিয়া, বিএসএফ এর যে এরিয়াটা, সেটাকে নাকি আরো 50 কিলোমিটার বাড়িয়ে দিতে হবে। মানে তুমি যদি 5 কিলোমিটারের জন্য 5 জন রাখো, প্রত্যেকের হাতে 1 কিলোমিটারের করে দায়িত্ব পড়ে, সাধারণ অঙ্কের হিসেব তো তাই বলে। কিন্তু তুমি 50 কিলোমিটার এরিয়া বাড়িয়ে দিচ্ছ আর লোকটা সেই রাখছো, তাহলে তো ভাই গ্যাপটা আরো বেড়ে যায়। এই সরল সমীকরণটা বিজেপিকে বোঝাবে কে? মানে না, সত্যি কথা বলতে কি, বিজেপির বক্তব্য তো লোকের সমস্যা নয়, বিজেপির বক্তব্য হচ্ছে কেন্দ্র রাজ্য যথেষ্ট রকমের তৎপর নয়, যে এবং সেটার কারণ তোমরাও গভর্নমেন্টে ছিলে, তখনও লোক ঢুকেছে, এখনো লোক ঢুকছে। আলটিমেটলি সমস্যাটা হচ্ছে কেন্দ্র রাজ্যের সমস্যা, মানে কেন্দ্র রাজ্য একসাথে কাজ করতে পারছে না, যার ফলে কি হচ্ছে, মমতা ব্যানার্জি লোক ঢুকিয়ে দিচ্ছে, বিএসএফ কে যথেষ্ট হেল্প করছে না বলেই সমস্যাটা তৈরি হচ্ছে। না, আমি দেখো, এটা তো 3টে লেয়ারে হচ্ছে। আমি ফার্স্ট লেয়ারটা নিয়ে আলোচনা করছি, আমি সেকেন্ড লেয়ারে যাব, থার্ড লেয়ারে যাব। ফার্স্ট লেয়ারটা কি, ঢুকতে গেলে বিএসএফ কে পেরিয়ে ঢুকতে হবে, কাঁটাতার পেরিয়ে ঢুকতে হবে। প্রথম কথা হচ্ছে, পুরো সীমানা কাঁটাতার দিয়ে কেন ঘেরা হয়নি আজ পর্যন্ত, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, যথেষ্ট পরিমাণ যা রিক্রুটমেন্ট দরকার, যা ভ্যাকেন্সি রয়েছে, যত সংখ্যক বর্ডার সিকিউরিটি আমাদের দরকার, সেই রিক্রুটমেন্টটা সরকার কেন করছে না? সেই বর্ডারে আমাদের সিকিউরিটির যত সংখ্যক ফোর্স দরকার, তার মধ্যে ল্যাক রয়েছে। আগে সেই সংখ্যাটা, আগে সেই রিক্রুটমেন্টটা হোক। আর তৃতীয়ত, ধরো যেই 5 জন মিলে যদি 5 কিলোমিটার রক্ষা করতে পারে, তাহলে 25 কিলোমিটার রক্ষা করতে 25 জন দরকার। বিজেপি বলছে 50 কিলোমিটার এরিয়া বাড়িয়ে দাও, কিন্তু রিক্রুটমেন্ট হবে না। তাহলে ওই লোকগুলোই
যদি আরো এটিয়া দেখতে হয় তাহলে তো ফাঁকটা আরো বেশি বেড়েই যাবে। এই যে সরল সমীকরণটা, এটা আমি বিজেপিকে বলার চেষ্টা করছি। এক, 2 নম্বর হচ্ছে তারপরে সে যখন ঢুকে যাওয়ার পরে হ্যাঁ অবশ্যই তৃণমূলের দায়িত্ব রয়েছে। পঞ্চায়েত মেম্বাররা তো শুধু রাস্তা করা, কল খোঁড়া, আলো লাগানো, 100 দিনের কাজ, ইন্দিরা আবাস যোজনা মানে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা এর থেকে কাটমানি খাওয়ার জন্য নেই। তাদের তো এই দায়িত্বটাও রয়েছে, তাদের গ্রামে তাদের এলাকায় কোন লোকটা এসে অবৈধভাবে বসবাস করছে দিনের পর দিন সেটা নিয়ে একটা স্ক্রুটিনি করা, সেটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করা, এই দায়িত্বও তো রয়েছে। আচ্ছা ঠিক আছে, ধরে নিলাম যারা জনপ্রতিনিধি রয়েছে তারা না হয় করলো না, তারপরে পাসপোর্টের জন্য, তারপর ভোটার হওয়ার জন্য যেই ভেরিফিকেশন গুলো দরকার তার মধ্যে পুলিশ ভেরিফিকেশন একটা মাস্ট ব্যাপার। সেই জায়গায় পুলিশকে কিছু পয়সা দিলেই ভেরিফাই হয়ে যাচ্ছে একটা লোক যে অতদিন ধরে রয়েছে, সেই লোকটা খুব ভালো, তার নামে পাসপোর্ট হয়ে যাচ্ছে, তার ভোটার কার্ড হয়ে যাচ্ছে, আধার কার্ড হয়ে যাচ্ছে, সেই জায়গায় কি প্রশাসনিক ব্যর্থতা নেই? আর 3 নম্বর, আমরা তো বারবার করে দেখছি লাস্ট লেয়ার যেটা, যে হ্যাঁ এটা তো খুব সত্যি কথা, তুমি যদি পাসপোর্ট বলো, তুমি যদি ভোটার কার্ড বলো, আধার কার্ড বলো, এর আলটিমেট যে অথরিটি সেটা তো কেন্দ্রীয় সরকারের হাতে। সেই জায়গায় এই যে ল্যাগ গুলো রয়েছে, এই যে তৃণমূল সরকার, এই যে প্রশাসনিক যে ব্যর্থতা রয়েছে, সেই ব্যর্থতা নিয়ে কেন আলোচনা হচ্ছে না? সেই ব্যর্থতা গুলো ওভারলুক করে যারা ঢুকে যাচ্ছে তাদের ওপর কেন একটা ছাঁকনি, তাদের ওপর কেন একটা ফিল্টার বসে তাদেরকে আলাদা করা যাচ্ছে না? এই কারণে আমরা বারবার করে যেই কারণে বলি যে ভারতবর্ষের যে সমস্ত সরকারি সংস্থাগুলো রয়েছে তাদেরকে বেসরকারীকরণ করতে দেওয়া যাবে না। কারণ বেসরকারি যদি সংস্থা হয়ে যায় তাহলে তার মধ্যে মানি লন্ডারিং থেকে ধরে এই ধরনের দুর্নীতি আরো বেশি করে বাড়বে। সেই জিনিসটাই তো হয়েছে। পাসপোর্ট বলো, ভোটার বলো, আধার বলো, সেই জায়গায় যে দুর্নীতিগুলো হয়েছে সেই প্রত্যেকটা তো কোনো না কোনো যে নন গভর্নমেন্ট সংস্থা, প্রাইভেট সংস্থা সেগুলো চালাচ্ছে। তার উপর কেন সরকারের মনিটরিং থাকবে না? এটা আমার 3 নম্বর প্রশ্ন। আর এইগুলো নিয়ে আমরা যতই কাদা ছোড়াছুড়ি করি না কেন, কেউ বলুক না কেন মুসলমানরা ওই দেশ থেকে আসছে, হিন্দুরা ওই দেশ থেকে আসছে, অবস্থা যাই হোক না কেন, আলটিমেটলি ভারতবর্ষের যে সেন্সিটিভিটিটা, সেই সেন্সিটিভিটিটা যদি রক্ষা করতে হয় এতে অবশ্যই কেন্দ্র আর রাজ্যের একসাথে যুগপৎ কাজ করা দরকার। সেটা যদি না হয় তাহলে সত্যি মানে একদিকে আমরা কেন্দ্রের বিএসএফ ইত্যাদি ইত্যাদি এই সমস্তের দোষ ধরবো, একদিকে বিজেপি এসে পুলিশ প্রশাসন এদের পঞ্চায়েত প্রধান এই সমস্ত দোষ ধরবে, কিন্তু আলটিমেটলি যেটা হওয়ার যে ভারতবর্ষের যে সাধারণ মানুষ, ভারতবর্ষের যারা স্থায়ী নাগরিক, তাদের যে পাওনা গন্ডা, তাদের যে প্রাপ্য, তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার জায়গায় কিন্তু আমরা আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকবো। কাজেই এর উপরে যে মনিটরিংটা, সেই মনিটরিংটা খুব দরকার। কল্লোলকে খালি আমি এই বিষয়তে লাস্ট একবার বলবো যে কল্লোল আলটিমেটলি যেটা বলার চেষ্টা করছে বিরোধীরা এখানে, যে তোমরা পাসপোর্ট মানে তোমরা ভোটার কার্ড তৈরি করে দিচ্ছ, তোমরা এখানে আধার কার্ড তৈরি করে দিচ্ছ, বা তোমরা এখানে ডমিনিয়েন্ট তৈরি করে দিচ্ছ বলে, ডোমিসাইল তৈরি করে দিচ্ছ বলে এখানে এরা থাকতে পারছে, সুতরাং এর জন্য দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারকে নিতে হবে। কল্লোল, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি এই জিনিসগুলো প্রযোজ্য হয়, ঠিক তেমনি মণিপুরের ক্ষেত্রেও এই জিনিসগুলো প্রযোজ্য হতে হবে। কারণ ওখানেও ঠিক মানে একইভাবে রোহিঙ্গারা ঢুকছে, এবং মণিপুরে যে ইস্যুটা হয়েছিল মেইটি এবং কুকিজের মধ্যে, অর্থাৎ মণিপুরকে যে ওবিসি সম্প্রদায়ের মানুষের যে সংরক্ষণের দাবিতে যে ঝামেলাটা হয়েছিল, সেটাও তো সেই রোহিঙ্গা মানে ইমিগ্রেশনের ফলেই তো হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে ভারত ভ্রমণে চলে যান কেন বুঝি না। মণিপুরে তো আপনাদের কোনো প্রশ্ন করলে এখানে কি হচ্ছে, এখানে কি, আরে ভাই ফার্স্ট লেভেলে তো যে গন্ডগোলটা সেটা তো বিজেপি সরকারকে দায়টা নিতে হবে, তাই না? অর্থাৎ বিএসএফ তো ঢোকাচ্ছে, তারপরে তো আপনাদের হচ্ছে প্রশাসন আধার কার্ড বলুন, ভোটার কার্ড বলুন, যে সেটাই হচ্ছে। মানে যদি দায় আমরাও নিই 50%, সেখানে 50% দায় তো অবশ্যই বিজেপি নিতে হবে। এটা একটা অপরাধকে আমরা 50-50 ভাগ করে নেবো, এটা কি করে সমস্যা? না না, আমি বলছি যে অপরাধ, একটা অপরাধকে আমি যদি বলি 50-50 ভাগ করে নেবো, তাহলে তো মানে পশ্চিমবঙ্গবাসীর জন্য সমস্যা। কোনোভাবেই জাস্টিফাই করা যায় না, ঠিক আছে? অপরাধকে কোনোভাবে জাস্টিফাই করা যায় না। এবং জ্যোতিবাবুর আমলে যে পরিমাণ
মানে বাংলাদেশের লোক আমাদের এখানে ঢুকেছিল, এবং উত্তর চব্বিশ পরগনা আপনার টাকি, হাসনাবাদ বলুন এবং পেট্টাগড় বলুন, এই এরিয়াতে যে জনসংখ্যা ছিল আগে এবং এখন বর্তমানে যে পরিমাণ জনসংখ্যা আছে, দেখবেন হেল হ্যান্ড এবং মানে পার্থক্য আছে তার মধ্যে। তো হ্যাঁ, এ তো মানে সরকার যাবে, আমি বুঝতে সরকার পারছি। আসবে, মানুষ যাবে, মানুষ আসবে, তো চলতেই থাকছে। না না, কিন্তু আমি এটা বুঝতে বর্ডার পারছি যদি কল্লোল, ঠিকঠাক কিন্তু আমার থাকে তাহলে তো এক্স্যাক্টলি কোনো মানুষ ঢুকতে পারবে না। আমার এক্স্যাক্টলি একটা সাধারণ মানুষ হিসেবে তো এখানেই প্রশ্ন যে জ্যোতিবাবুর আমলে বা বুদ্ধবাবুর আমলে যে ভুলটা হয়েছে সেই সময় তো সবচেয়ে মমতা ব্যানার্জি সরব ছিলেন। তিনি তো পার্লামেন্টে ভুয়ো মানে কাগজ দেখিয়ে বলেছিলেন, মানে ভুয়ো লিস্ট, ভোটার লিস্টের কাগজ দেখিয়ে বলেছিলেন এরা কারা কারা ভুয়ো। কিন্তু তারপরে কজন ভুয়ো ভোটার ধরা পড়লো? আমার বক্তব্যটা হচ্ছে যদি জ্যোতিবাবুর আমলের পর আর না হতো তাহলেও তো সংখ্যাটা এতটা বাড়তো না। এখন তো যেটা চোখের সামনে পড়ে যাচ্ছে, আমি সেই জায়গা থেকে তোমাকে প্রশ্নটা করছি। না দেখুন, বিক্ষিপ্ত জায়গা বিক্ষিপ্ত ভাবে কিছু মানুষ ঢুকে, সেটা মানতেই হবে, এখানে অস্বীকার করার কোনো জায়গা নেই যে একেবারে ঢোকেনি এবং আইডিয়াল বা ইউটোপিয়ান সরকার তৃণমূল কংগ্রেস, সেটা নয়। ব্যাপারটা হচ্ছে লেজার এভিল যদি আমি বলি, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেস হিসাবে আপনাকে দেখতে পাবে যে ঠিক আছে, আমি তাহলে কৌশিকের কাছে একবার আসবো। লেসার ইভিল তত্ত্বে, হ্যাঁ আমি আসছি সন্দীপ, আমি আসছি। কৌশিক, জাস্ট তুমি একটু উত্তর দিয়ে নাও। লেসার ইভিল তত্ত্বে এটা তোমরাই শুরু করেছো, জ্যোতিবাবু শুরু করেছিলেন, সেই হিসাবে দেখতে হবে ব্যাপারটাকে। আমি বুঝে পাই না, আজ সিপিএম ক্ষমতা নেই, আজকে 14 বছর হয়ে গেছে, 14 বছর 14 বছর হয়ে গেছে সিপিএম ক্ষমতা নেই, তাও তৃণমূলের লোকজন সিপিএম এর ভূত দেখতে পায়। তৃণমূলকে কোনো প্রশ্ন করলে তারা মুঘল আমলের পাল্লা চলে যায়, তৃণমূলকে কোনো প্রশ্ন করলে তারা ভারত ভ্রমণে বেরিয়ে যায়। কিন্তু মেন কথা হচ্ছে আমার ভুল হয়নি ভাই, আমার ভুলটাকে আমি জাস্টিফাই করবো, সে যে করেই হোক। বাংলার মানুষ ভাই তৃণমূলকে নির্বাচিত করেছে, বাংলার মানুষ ভোট দিয়েছে, বাংলার মানুষের অধিকার আছে জানার। বাংলার মানুষ কেন শুনতে হবে যে মণিপুরে কি হয়েছে, বাংলার মানুষ কেন শুনতে হবে ত্রিপুরায় কি হয়েছে, বাংলার মানুষ কেন শুনতে হবে যে গুজরাটে কি হয়েছে? আরে ভাই, তোমাকে 2011 সাল থেকে তুমি ক্ষমতা, তুমি জবাবদিহি করতে বাধ্য। সিপিএম ক্ষমতায় নেই, সিপিএম 14 বছর ক্ষমতা থেকে চ্যুত হয়ে গেছে, তারপরেও কেন সিপিএম এর মাথাটা কেন টানা হয় আমি বুঝে পাই না। আচ্ছা, সন্দীপকে আমি শুধু শেষ একবার বলতে দেবো। সন্দীপ, তুমি এই টপিকে লাস্ট একবার বলো। তৃণমূল একটাই কথা বলেছে তোমরা ঢুকিয়েছো, আলটিমেটলি বর্ডার সিকিউরিটি ফোর্সের দায় আছে। বিজেপি, তৃণমূলকে যদি দায় নিতে হয় তোমাদেরকেও দায় নিতে হবে। ওরা দেখুন, কলকাতা যে কথাটা বললো সর্বপ্রথম, যে মণিপুর নিয়ে হালকা কথা বলবো। না সন্দীপ, আজকে মণিপুর ইস্যু নয়, প্লিজ। আমি মণিপুর আজকে না, তুমি আজকে ওয়েস্ট বেঙ্গল, আমরা ওয়েস্ট বেঙ্গলই থাকবো। আচ্ছা, না ওয়েস্ট বেঙ্গল যেটা বললেন, তুমি আরেকবার কি বলেছিলেন? ওয়েস্ট বেঙ্গলের থেকে যেটা বলেছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স তোমাদের দায়িত্ব, সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব, সেখান থেকে মূল লোকটা ঢুকে পড়ার পরে বিক্ষিপ্ত ভাবে হয়তো ভুল কিছু লোককে হয়তো ভোটার কার্ড দেওয়া হয়েছে, কিন্তু মেন সমস্যাটা তোমরা তৈরি করেছো। না এটা তো একটা মানে বাচ্চা ছেলেও শুনলে হাসবে যে বর্ডার সিকিউরিটি ফোর্স ঢুকাচ্ছে আর এখানে এসে এই কাজগুলো করছে, আর উনি তৃণমূলের কথাটা মানে পাল্লা ঝেড়ে দিচ্ছে। আচ্ছা, শেখ শাহজাহান বাংলাদেশে একটা সন্ত্রাসবাদী সংগঠনে যুক্ত ছিল, সে পশ্চিমবঙ্গে এসে কিভাবে এসে একটা এত বড় নেতা তার নামে মার্কেট হতে পারে, এবং সন্দেশখালীতে সে এই কাজটা করেছে। সে তো ও তো বিএসএফ এর ভেতরে আসেনি, আর বিএসএফ তিনি বারবার বলছেন বিএসএফ করবে কেন? বিএসএফ করলে আচ্ছা, আমি একটা কথা বলছি, কেন বলছি, ভারত, আমরা সকলে ভারতের নাগরিক। আজকে বিএসএফ বেঙ্গলে যে কাজটা করছে সেই কাজটাই আজকে করছে। তো বেঙ্গলে যদি বিএসএফ ধরে থাকতো, বিএসএফ ভুল করে বুঝিয়েছে, বা বিএসএফ ছিল এসেছে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় কেন বা তাদের তৃণমূল কেন সেন্ট্রালকে এই জিনিসটা তাদেরকে রিপোর্ট করেনি যে এরকম ঘটনা ঘটছে, আপনি করুন, আপনি তদারকি স্টেপ নিন? এটা তো দরকার ছিল। কারণ কি ভারতের সিকিউরিটিকে নিয়ে সমস্ত রাজনৈতিক দলই সচেতন। কেউ চায় না যে ভারতের তার সাথে একটা শত্রু আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ। তারা মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলের দেশের প্রতি দায়বদ্ধতা কি? আর কল্যাণ বাবু যে বলছেন খালি বিএসএফ তো দোষ দিলে হবে না, উনি বারবার বিএসএফ কে দোষ দিচ্ছেন। বিএসএফ যদি কোনো ভুল করেন, তাকে নিয়ে তাকে নিয়ে সুপ্রিম কোর্টে যান, তাকে নিয়ে আইন নিয়ে বানায়, তার বিরোধী করুন, কিন্তু বিএসএফ কে অপমান করে কতদিন করবেন? একদমই। সন্দীপ যে কথাটা বলছে, আমি একটু সন্দীপকে কাটছি, আমাকে পরের টপিকে এবার যেতেই হবে। যাওয়ার আগে জাস্ট যেটা বলার চেষ্টা করব সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে
সেটা বাংলাদেশ থেকেই লোক ঢুকুক এবং মানে সেটা বিএসএফ এর জন্যই ফেলিওর হোক বা পশ্চিমবঙ্গ সরকারেরই ফেলিওর হোক, আলটিমেটলি বাইরে থেকে যদি লোক ঢোকে তার বাড়তি চাপ কিন্তু পশ্চিমবঙ্গের ওপর পড়ে, সেই রাজ্যের ওপর পড়ে, সেই রাজ্যের মানুষের ওপর পড়ে, মানে আমার আপনার ওপর পড়ে। সেটা যাতে না হয় সেই দিকে আমাদের ভবিষ্যতে চোখ থাকবে। নেক্সট যে টপিকটা যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে অনুব্রত মণ্ডল 6 দিন পরে পুলিশের কাছে গেলেন, তিনি থানায় গিয়ে তিনি হাজিরা দিলেন। এই নিয়ে আজকে শুরু করব। আমি প্রথম টপিকটা নিয়ে শুরু করেছিলাম, প্রথমে আমি শাসক পক্ষের কাছে গেছিলাম, এবারে আমি প্রথম বিরোধী পক্ষের কাছে যাব। আমি অরিন্দমকে দিয়ে শুরু করব। অরিন্দম, তোমরা বারবার বলছিলে যে অনুব্রত মণ্ডল কোথায়, বা অনুব্রত মণ্ডলের অসুস্থতা বাহানা, কিন্তু অনুব্রত মণ্ডল তো অসুস্থ ছিলেন, তিনি বিশ্রামে ছিলেন, তারপর তিনি সেখান থেকে তিনি আলটিমেটলি পুলিশের কাছে হাজিরা দিলেন। তার মানে তো কোনো সমস্যা নেই, তোমরা এতে সমস্যা দেখছো কেন? সামান্য একটা ঘটনা ঘটেছে, হয়তো অনুব্রত মণ্ডল ভুল করেছেন এবং অনুব্রত মণ্ডল থানায় হাজিরা দিয়েছেন। না, আমরা সমস্যা দেখছি না। আমরা বলছিলাম যে অনুব্রত, দেখো মজার ব্যাপারটা হচ্ছে অনুব্রত মণ্ডলকে যেই লোকটা অসুস্থ বলেছিল, সেই হিটলার না কি নাম তার, স্টালিন কি, সেই ভদ্রলোক নিজে এখন অসুস্থ হয়ে গেছে। মানে অনুব্রতর সাথে সাথে ওই লোকটাকেও যে হাজিরা দিতে হতো, না এই না, ব্যাপারটা স্টালিন হয়তো ওনার স্টালিন কাছে বলেনি, স্পষ্ট হিটলার হচ্ছে। বলেছে। ওই আর কি, ওই হিটলার ভুলেও যাই নাম, তো ওই হিটলার কি ভদ্রলোক, তিনি নাকি তারপরে আবার অসুস্থ হয়ে গেছে। অনুব্রতর পাশাপাশি ওই লোকটাকেও হয়তো হাজিরা দিতে হতো। প্রথম কথা বলি, দেখো ওই ভদ্রলোক নিজে প্রশাসনিক জায়গায় রয়েছে, ওনার কাউকে কোনো ফিটনেস সার্টিফিকেট বা কোনো ইলনেস সার্টিফিকেট কোনোটাই দেওয়ার অথরিটি নেই। সেই জায়গায় অনুব্রত মণ্ডলের কি এক ডান হাত না বাঁ হাত কে রয়েছে, তার খুব কাছের লোক হচ্ছে ওই ভদ্রলোক। তিনি সরকারি পদে থাকাকালীন তিনি একটা নার্সিং হোমে প্রাইভেট প্র্যাকটিসও করেন। মমতা ব্যানার্জি নিজে তো পুলিশ মন্ত্রী, নিজে তো স্বাস্থ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি এই ঘটনাটাও একবার খতিয়ে দেখুক, যে দেখো কি অদ্ভুত একটা মমতা ব্যানার্জি চক্র। মমতা ব্যানার্জির পেয়ারের লোক, মমতা ব্যানার্জির সংগঠনের অত্যন্ত কাছের, মমতা ব্যানার্জির অত্যন্ত কাছের নেতা, তিনি অপমান করলেন মমতা ব্যানার্জি যেই দপ্তরের মন্ত্রী, সেই দপ্তরের মন্ত্রীর আন্ডারে কাজ করা একজন বিশেষকে অপমান করলো, তার পরিবার তুলে অপমান করলো, তার হয়ে সার্টিফিকেট দিল মমতা ব্যানার্জির দপ্তরের একজন। এই মমতা ব্যানার্জিকে ঘিরে অদ্ভুত একটা নেক্সাস। আবার আমি তোমায় বলে দিচ্ছি, মমতা ব্যানার্জি অনুব্রত মণ্ডল আজকেও যেত না যদি না মমতা ব্যানার্জির কাছ থেকে এই অ্যাসিওরেন্সটা পেত যে অনুব্রত মণ্ডলের কিচ্ছু হবে না, পুলিশ ওকে ধরবে না। পরিষ্কার কথা বলছি, মমতা ব্যানার্জির কাছ থেকে এই অ্যাসিওরেন্স পেয়েছে অনুব্রত মণ্ডল, তাই অনুব্রত মণ্ডল পুলিশের কাছে গেছে, পুলিশের কাছে হাজিরা দিয়েছে, পুলিশ আবার ছাড়িয়ে নিয়ে এসছে। অনুব্রত মণ্ডল নিজে ফিরতে ফিরতে বলেছে আমি একটু মেপে দেখছি না কি যেন, অনুব্রত মণ্ডল আবার নিজে দেখছে। পরিষ্কার বলছি, মমতা ব্যানার্জিকে ঘিরে অদ্ভুত এই নেক্সাসটা তৈরি হয়েছে, অদ্ভুত এই সার্কেলটা তৈরি হয়েছে, কিন্তু এর ফলটা অত্যন্ত ভয়ঙ্কর। মমতা ব্যানার্জি যদি এটা ভাঙতে না পারে, এই মহেশতলা নিয়ে খানিকক্ষণ আগে আলোচনা হচ্ছিল, মমতা ব্যানার্জি নিজের দপ্তরের শিরদাঁড়াটা, তাদের বুকের পাটাটা যদি মমতা ব্যানার্জি না দৃঢ় করতে পারে, তাহলে কিন্তু এর ফল আমাদের প্রত্যেককে ভুগতে হবে। আর একটা কথা বলি, ইতিমধ্যেই দেখো অনুব্রতর বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে, অনুব্রতর বিরুদ্ধে গরু, বালি ইত্যাদি ইত্যাদি অনেক অভিযোগ রয়েছে, কিন্তু এই অনুব্রত মণ্ডল যে পুলিশকে গালাগাল দিয়েছে তার কারণ কিন্তু কোনো চুরি চামারি কিচ্ছু নয়। তার কারণ হচ্ছে সেই পুলিশ নাকি তারই দলের যিনি এখন সভাপতি রয়েছেন তার কি একটা চাটা, অনুব্রত মণ্ডল নিজে বলেছিল। তো এই জায়গায় দাঁড়িয়ে এটা ওদের ঘরোয়া একটা ঝামেলা, ঘরোয়া একটা কোন্দল। যদিও আমরা দেখেছি তৃণমূলের ঘরোয়া কোন্দল বকটু এর মতো, মানে 10 জনকে পুড়িয়ে, 10টা পরিবার পুড়িয়ে মেরে ফেলার ঘটনা পর্যন্ত ঘটতে পারে। এটা আমাদের কাছে কোনো ছোট ঘটনা নয়, কেননা অনুব্রত আর কাজল শেখের গন্ডগোল হবে, বীরভূম জুড়ে কয়েক মানে মানুষ মারা যাবে, এটা আমাদের কাছে নতুন নয়, এটা হতেই পারে, কাজেই এটাকে ছোট ঘটনা বলে দেখার কোনো কারণ নেই। কিন্তু এটা ওদের ঘরোয়া কোন্দল, আর এই ঘরোয়া কোন্দলের জন্য একটা অর্গানাইজেশন, সম্পূর্ণ একটা অর্গানাইজেশন যারা আমাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব পালন করে, তাদের মাথাটা, যাদের টুপিতে অশোক চক্র রয়েছে, সেই অশোক চক্রটা যদি নিচের দিকে নেমে যায়, অশোক চক্রটা যদি নিম্নগামী হয়, সেই লজ্জা আমাদের সবার। আর সর্বোপরি এই লজ্জাটা কিন্তু মমতা ব্যানার্জির।
আমি কৌশিকের কাছে আসবো, আমি এক এক করে আসছি, আমি কল্লোলের কাছে শেষে আসছি। কৌশিক, অনুব্রত মণ্ডলকে পরিষ্কার মমতা প্রথমে বলা হয়েছিল যে উনি অসুস্থ, আজকে তারপরে উনি হাজিরা দিয়েছেন, এবং অরিন্দম যে কথাটা বলছে, বিরোধীরা আজকে বীরভূমের যিনি বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় তিনিও এই কথা বলেছেন যে কোথাও একটা সেটিং হয়ে গেছে, যে অনুব্রত মণ্ডল এটা বুঝে গেছেন বা অ্যাসিওরেন্স পেয়ে গেছেন যে তার কিছু হবে না, সেই কারণের জন্যেই নাকি এটা করা হচ্ছে বলে দাবি করা হচ্ছে। যদিও আমরা কিন্তু জানি অনুব্রত মণ্ডল, এবং যে কথাটা অরিন্দম বলার চেষ্টা করছিল যে যিনি হিটলার আছেন তিনি বলেছেন যে অনুব্রত মণ্ডল অসুস্থ, যদিও এর আগে আমাদের যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছিলেন যে ওনার মাথায় অক্সিজেন পৌঁছায় না, সুতরাং উনি কিন্তু অসুস্থ, আমরা প্রথম থেকেই জানি উনি অসুস্থ। সুতরাং তারপরেও তোমরা এই ধরনের কথা বলছো, এটা কিন্তু বিরোধীদের জায়গা থেকে কতটা মানে বলা হচ্ছে যে এটা বিরোধীদের একটা স্পেকুলেশন, কি বলবে? আমি প্রথমেই, যেটা সব থেকে বড় কথা, এটা পুরোটাই নাটক, পুরোটাই নাটক। হেড অফিস থেকে যতক্ষণ না নির্দেশ আছে ততক্ষণ কেউ বেরোবে না ঘর থেকে, এটাই হচ্ছে কথা। আর পুলিশের নাকের ডগা থেকে অনুব্রত মণ্ডল বাড়ি থেকে পার্টি অফিস চলে যাচ্ছে, পুলিশ সেটা জানতে পারছে না। মানে এটা যে পারবে বললে বিশ্বাস করো। অনুব্রত মণ্ডল আবার চিঠিতে মেনশন করছে যে দিদির পুলিশ, পুলিশটা দিদির, রাজ্যটা দিদি, সরকারটা দিদির, সরকারটা চালাচ্ছে তৃণমূল, সরকারটা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। মানে কোনটা তৃণমূল দল আর কোনটা সরকার এই অনুব্রত মণ্ডলের কাছে কোনো কিছুই না, কারণ গরু চোর তো। কারণ চোরেদের কাছে কিছুই ম্যাটার করে না, চোরেদের কাছে কিছুই ম্যাটার করে না। আর এটাই হচ্ছে, এটা পুলিশের সম্পূর্ণ ব্যর্থতা। পুলিশকে যে এত উল্টোপাল্টা গালিগালাজ করলো, পুলিশের মেরুদণ্ড বলে কিছু আছে, যদি পুলিশের মেরুদণ্ড থাকতো তাহলে ঘাটটা ধরে ঘর থেকে বের করে আনতো। পুলিশের মেরুদণ্ড নেই, পুলিশ কালীঘাটে তার মেরুদণ্ডটাকে পুরো বিক্রি করে দিয়েছে, পুরো বিক্রি করে। কলকাতা ওয়েস্ট বেঙ্গল রাজ্য পুলিশের উপরে রাজ্যের মানুষের আর কোনো ভরসা নেই, আর কোনো ভরসা নেই। আর তৃণমূলকে আমি মানে পাতে দেওয়ার যোগ্য বলে মনে করি না, এত নোংরা একটা দল, এত নোংরা দল আমি পাতে দেওয়ার যোগ্য মনে করি না। যাই হোক, এটা গেল দ্বিতীয় বিষয়। এবার আমি সন্দীপের কাছে আসবো। সন্দীপ, আজকে জগন্নাথ চট্টোপাধ্যায় একটি বিবৃতি দেন, সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে সেটিং হয়ে গেছে, সেই জন্যই অনুব্রত মণ্ডল ঘর থেকে বেরিয়েছে, তা না হলে উনি বেরোতেন না। এই কথা তোমরা বলছো, কোন ভিত্তিতে বলছো? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অনুব্রত মণ্ডলের সেটিংটা আজকেই হয়েছে বা জগন্নাথ বাবু বলেছেন তাই হয়। আপনারা জানেন হয়তো যে একবার বেশ 2-4 বছর আগে, করোনার আগেই হবে, করোনার পরে মনে হচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় একদিন ট্রেনে করে বীরভূম যাচ্ছিলেন, তো সেই সময় সেখানকার সাংসদ বা বিধায়করা স্বয়ং অনুব্রত মণ্ডলকে রিসিভ করেছিল। তো এটা তো ঠিকই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কেষ্ট বাবুর যে সম্পর্ক, সেটা তো কি অস্বীকার করতে পারবে, এবং সেটিং তো হয়েছে 100% সেটিং। কারণ তা না হলে আজকে অনুব্রত মণ্ডল প্রকাশ্যে একটা পুলিশের একটা উচ্চপদস্থ আধিকারিককে মারাবার তুলে চুক্তি দিয়ে নোংরা অকথ্য ভাষায় গালাগালি করেছে, এবং এরপরেও তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না, তার বিরুদ্ধে পার্টি থেকে কোনো স্টেটমেন্ট নেই, তার বিরুদ্ধে কোনো রকমের একটা জেল খাতা আসামি, একটা যে সেই আসামিকে বাঁচানোর জন্য আসলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে কেষ্ট ছাড়া বীরভূম চলবে না। কাজল শেখ যতই পুরনো কথা বলুক, মানুষ তাকে মেনে নিচ্ছে না, কেন কি একই বীরভূম বদনাম। ওইখানে যেমন অরিন্দম বলেছে, বক্তব্য কাণ্ডতে এত লোক নৃশংস হত্যা করেছে। তৃণমূল দলটা আসলে কালীঘাটে কালির চালা, ওই ছোটতে পাঠশালা, তাই এই কালীঘাটে কালির চালা দিয়ে ওই ছোট কি পাঠশালা আছে এই নিয়ে আমরা বেশি কিছু বলবো না, কিন্তু একটাই কথা বলবো যে যেহেতু একটু মানে ডাউন হয়ে গেছিল, উনি আবার নিজেকে কনফেশন করছেন, যদি আরো সামনে ইলেকশন আসছে তো বেশ কয়েকজন নিরীহ মানুষকে হত্যা করতে হবে, তা না হলে তো সে বীরভূমে রাজনীতি করবে। আর মানুষের যে সাপোর্ট নেই, মানুষের যে সাপোর্ট, আমি নিজে বীরভূমে গেছি 2বার, পার্সোনাল ভিজিট একবার, পলিটিক্যাল ভিজিট একবার, তারা আমার পুজো দিয়ে এসেছি, শিরুতে গেছি, বীরভূমে তারা বলছে সত্যি কথা বলবো, আমাদের মন কিন্তু নেই এই পথে, আমরা খালি মানে ভয় ভীতিতে আছে, আমাদের মন চারিদিকে ঝামেলা হচ্ছে, আর অনেক জায়গায় অনুভূত ঘনিষ্ঠতা যুক্ত রয়েছে। তো আমি মনে করি অনুভূত কি বললো না, চরম ভূত হতাশা আর চরম কথা বলতে নতুন জায়গায় এই মানুষ এসব ভাববে, মানুষ বুঝে গেছে। কেন কি কিন্তু তুমি এই কথা বলছো সন্দীপ, লাস্টবার বীরভূমে মানে যেভাবে তৃণমূল জিতেছে, এবং কাজল শেখ, তুমি যে কথাটা বললে অনুব্রত মণ্ডল ছাড়া হবে না, কাজল শেখ প্রায় 3 লাখের উপর লিড দিয়েছে। অবশ্যই কাজল শেখ দিয়েছে,
কাজল সে মিটিং দিয়েছে এখানে তো নেতৃত্ব তার মানে তৈরি, বীরভূমে তার মানে মানুষ সাপোর্ট করছে, এটা তো তুমি অস্বীকার করতে পারবে না। অবশ্যই অবশ্যই ভালো সাপোর্ট করছে এবং পাচ্ছে প্রভাব ওখানে একটা ধর্মীয় জিনিস কাজ করতে যে আমরা তো বুঝতে পারছি না। কাজল শেখকে একটা মুসলিমরা ফুল সাপোর্ট দিচ্ছে, আবার অনুব্রত মণ্ডলের হিন্দু ভোট বেশ আছে, তার জন্য আপনারা হয়তো দেখেছেন অনুব্রত মণ্ডল খুবই তারাপীঠ মন্দির যায়, অনেক মন্দির রাস্তা দিচ্ছে, রাস্তা চলে যাচ্ছে। এইখানে যে ব্যাপারটা আছে হিন্দু মুসলিম ব্যাপারটা এটা অনেকেই বলে বিজেপি ঢুকিয়েছে, বাংলায় বিজেপি তো কিছুই নেই, এটা তৃণমূল ঢুকিয়েছে। তৃণমূল এখানে ক্ষমতা আসার পর হিন্দু মুসলিম মসজিদ বানাচ্ছে, এই করছে সেই করছে। তো বীরভূম থেকে তার মানে যে ঘাঁটি শুরু হয়েছে। তো অনুব্রত মণ্ডল অবশ্যই অনুব্রত মণ্ডল থেকে কাজল শেখের বেশি নাম হয়েছে এবং এটা আরো হয়েছে অনুব্রত মণ্ডল জেনেছিলেন বলে ওই জায়গায় ফুল ফ্লেজ ওই জায়গাতে দিয়েছে। কিন্তু বীরভূম হচ্ছে এমন একটা ডিস্ট্রিক্ট যেখানে সব থেকে বেশি পলিটিক্যাল ভায়োলেন্স ভোট হয়। তো আপনি বা আমি কিভাবে বুঝবো বীরভূম মানুষ চাইছে এখানে কাজল শেখ যে রাতে তারা দুর্গা মানুষকে অনুব্রত মণ্ডলের ছিল ছিল তারা সারেন্ডারি হয়ে গেছে, তারা ঘরে বসে গেছে 2-3 বছরে, এখন তারা উঠা শুরু করছে। তো এই যে ইভেন্ট চলছে, এই নিয়ে আমরা জানি যেমন অনেকটা বলেছে যে কাজল শেখ আর এদের মধ্যে কত লোকের মৃত্যু হবে, অবশ্যই এর চেয়ে বেশি হবে। এবং কেন কি এখন আপনারা জানেন কাজল শেখ সবাই দুনিয়া ব্যাপারটা বুঝে, আর এই যে রাজনৈতিক রাজনৈতিক দল এর নিজের তোমাকে কিন্তু ভাবে আজকে যারা ঠিক আছে, আমি সন্দীপ আমি কল্লোলের কাছে একটু আসতেই হবে। কল্লোল, অনেকগুলো অভিযোগ এসছে তোমার উপর, আমি তোমার থেকে এক এক করে প্রতিক্রিয়া চাইবো। প্রথমত হচ্ছে যে ডাক্তারবাবু অনুব্রত মণ্ডলের অসুস্থতার সার্টিফিকেট দিয়েছে তিনি প্রাইভেটে প্র্যাকটিস করেন, মারাত্মক অভিযোগ করেছে অরিন্দম, সুতরাং তার মানে সে অধিকারের আওতায় পড়ে না সে সার্টিফিকেট দেওয়ার বিষয়। দ্বিতীয়ত যেটা বিরোধীরা মানে সকলে মিলেই প্রায় বলছে সেটা হচ্ছে যে নিশ্চয়ই কোনো সেটিং হয়েছে, যে অনুব্রত মণ্ডলের কিছু হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কোনো সেটিং মানে কোনো একটা আশা পেয়েছেন তাই উনি গেছেন এবং গোষ্ঠীদ্বন্দ্বের জন্য বীরভূম সাফার করছে। কল্লোল, দেখুন, প্রথমে আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে অনুব্রত মণ্ডল মানে যে ভাষায় মানে যে অসভ্য ভাষায় একজন পুলিশ আধিকারিকের সাথে কথা বলেছে, সেটা একদমই মানে মানে ক্ষমার যোগ্য নয়। এবং দ্বিতীয় কথা যেটা আমার বিজেপির বন্ধু বললো যে পার্টি থেকে কোনো গাইডলাইন দেওয়া হয়নি, না, পার্টি থেকে আপনি যদি এআইটিসি পেজ বা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পেজে দেখেন, সেখানে পার্টি থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে নিঃশর্তভাবে 2 ঘন্টার মধ্যে, এবং টাইম বেঁধে দেওয়া হয়েছিল 2 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। এবং অনুব্রত মণ্ডল তারপরে আপনারা প্রেস মিডিয়াতে দেখেছেন যে নিঃশর্তভাবে ক্ষমাও চেয়েছেন। কল্লোল, তুমি কন্টিনিউ করবে, আমি জাস্ট এই কথাটা বলে বলছি, তুমি এই কথাটা বলছো কল্লোল, কিন্তু আমি একটা জিনিস বলবো, পরের দিন যে দিন এই ঘটনা ঘটেছে তার পরের দিন বীরভূমে তৃণমূল ছাত্র পরিষদের যে জেলা সভাপতি সে পরিষ্কার ভিডিও করে বলেছিল, পরে সে ভিডিও সে ডিলিট করেছে, সে বলেছিল যে এই ঘটনা ঘটেনি। তাহলে তুমি কি বলছো পার্টি গাইডলাইনের সঙ্গে মানে আমি বলছি মানে মাদার পার্টির সঙ্গে ছাত্র সংগঠনের কোনো ইয়ে আছে? ব্যাপারটা আমি নিজে তৃণমূল ছাত্র পরিষদের অংশ এবং প্রেসিডেন্সি কলেজ থেকে আমি পড়েছি। তো বীরভূম জেলার যে ছাত্র সভাপতি আছে তৃণমূল ছাত্র পরিষদের, তার নাম হচ্ছে বিক্রমজিৎ সাউ, ঠিক আছে? বিক্রমজিৎ সাউকে কিন্তু ওই ফেসবুকে ওরকম লাইভ করার জন্য পার্টি থেকে মানে আমাদের তৃণমূল ছাত্র পরিষদের গাইডলাইন আছে যে অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটিস এর জন্য আগামী 6 বছর সে তৃণমূল ছাত্র পরিষদে অংশগ্রহণ করতে পারবে না। তো সে জেলা সভাপতি হিসাবে তাকে সাসপেন্ড করা হয়েছে, এটা হয়তো আপনি নাও জানতে পারেন, কিন্তু তাকে সাসপেন্ড করা হয়েছে জেলা সভাপতি পদ থেকে। তাহলে আমি অরিন্দমের কাছে আসবো। অরিন্দম, তুমি হাত তুলেছো, জাস্ট আমি একটা প্রশ্ন অ্যাড করে দিই, সেটা হচ্ছে যে তৃণমূল কখনোই এই কথাকে সমর্থন করে না এবং সম্পূর্ণ টপ লেভেল থেকে তৃণমূল কংগ্রেসের টপ লেভেল থেকে এই জিনিস বলে দেওয়া হয়েছে যে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এবং উনি অসুস্থ ছিলেন তাই যেতে পারেননি, সুতরাং এটা বিরোধীদের চক্রান্ত। অরিন্দম, দেখো ভাই কল্লোল, তুমি তো একটা এলিট ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো, এলিট কলেজের থেকে পড়াশোনা করছো, তোমার সেলফ রেসপেক্ট এই জায়গায় কি করে গেল আমি বুঝতে পারছি না। আচ্ছা, ধরে নাও অনুব্রত মণ্ডল একজন পুলিশ অফিসারকে না বলে এই কথাগুলোই যদি মমতা ব্যানার্জিকে বলতো, ধরে নাও, আমি বলছি না বলছো, কিন্তু ধরে নাও যদি মমতা ব্যানার্জিকে বলতো, তাহলে তোমার দল বা তুমি কি অনুব্রত মণ্ডলকে শুধুমাত্র ক্ষমা চাইয়ে ছেড়ে দিতে? একবার বলো তো, বুকে হাত দিয়ে বলো তো। আচ্ছা,
একটা মমতা ব্যানার্জির জীবনের দাম, মমতা ব্যানার্জির মান সম্মান আর ওই পুলিশ অফিসারের মান সম্মান, এই দুটোকে তুমি কোন তুল্য মূল্য বিচারে দেখবে? এই একই কথা মমতা ব্যানার্জি বা অভিষেক ব্যানার্জি সম্পর্কে যদি বলতো, তাহলে আর পরিষ্কার কথা বলছি, এই যে সেটিং এর কথা বলছিল না, হ্যাঁ সেটিং এর কথা তো আমরাও বলছি, কিন্তু সেটিংটা কেবল অনুব্রত মণ্ডলের সাথে মমতা ব্যানার্জির সেটিং হয়নি, সেটিংটা অনুব্রত মণ্ডল ভায়া মমতা ব্যানার্জি ভায়া নরেন্দ্র মোদী হয়ে গেছে। ওর জন্যই অনুব্রত মণ্ডলের নাকি বক্তব্যের ইংরেজি ট্রান্সলেশন হয় না, আর তার জন্য অনুব্রত মণ্ডল থানা থেকে ছাড়া পেয়ে যায়। আমি বলছি এই যে, যেটা আমি একটু ভুলই বলেছিলাম, এই যে নেক্সাসের কথাটা বলছিলাম না, মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে মমতা ব্যানার্জি, তার সাথে তার পুলিশ, তার সাথে তার স্বাস্থ্য দপ্তর, এর মধ্যে আরো একটা নাম তুমি যুক্ত করে নাও স্বরাষ্ট্রমন্ত্রী, আরো একটা নাম তুমি যুক্ত করে নাও প্রধানমন্ত্রী। এই যে পুরোটাকে ঘিরে যে বৃত্তটা না, সেই বৃত্তটাই অত্যন্ত ভয়ঙ্কর, যেখানে আমাদের প্রশাসনিক যারা রয়েছে, যারা আমাদের প্রশাসনিক ভাবে সুরক্ষা দেওয়ার কাজটা করছে, তাদের মান সম্মানের কোনো জায়গা নেই। স্বাস্থ্য দপ্তর সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, জড়িত। আর তার পাশাপাশি অনুব্রত মণ্ডলের মতো চোর, গরু, বালি, সমস্ত কিছু, আর এর পেছনে যত র্যাকেট রয়েছে সেই পুরো র্যাকেটটা জড়িত। আমার মানে এতদিন ধরে আমরা ভাবতাম অনুব্রত মণ্ডল হয়তো শুধু কালীঘাটেই পয়সা পাঠায়, এমনটাও হতে পারে অনুব্রত মণ্ডল ওই কালীঘাট, তার পাশাপাশি ওই বিজেপির যে পার্টি অফিস, সেই পার্টি অফিস ভায়া হয়ে কালীঘাটে পয়সাটা পাঠায়। ওর জন্যই অনুব্রত মণ্ডলের কথা ট্রান্সলেশন নাকি হয় না। আমি যে সন্দীপের কাছে একবার একেবারে শেষ বক্তব্য নেব। সন্দীপ, তোমার প্রতিক্রিয়া চাইবো যে অনুব্রত মণ্ডলের বক্তব্যের বাংলার থেকে ইংলিশ বক্তব্য বা হিন্দি ট্রান্সলেশন হয় না, কারণ এখানে তৃণমূলের একটা সেটিং আছে, স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী সেটিং আছে, অরিন্দম অভিযোগ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী ঠিক আছে, কেন্দ্রীয় মন্ত্রী সেটিং থাকতো, তাহলে অনুব্রত কেন এতদিন জেলেও রাখতো না, নিশ্চয়ই আগে ছেড়ে দিত। এখন সেটিং এর ব্যাপারটা কংগ্রেস বা তোমার অডিও ভিডিওটা কিন্তু আসছে না সন্দীপ। হ্যাঁ হ্যাঁ বলো। তো এখন কমিউনিস্ট আর কংগ্রেস এক হয়েছে, এখন একই কথা বলবো, কিন্তু ব্যাপারটা হয়েছে সন্দীপ দেখো না ভাই, সন্দীপ এক সেকেন্ড, তুমি আমায় অনেকদিন ধরে জানো, আমি কোনোদিন তুমি আমায় অনেকদিন ধরে জানো, আমি কোনোদিন কথার মধ্যে ইন্টারাপ্ট করি না। তুমি আমায় বলো তো, তুমি আমায় একটা কথা বলো, অনুব্রত মণ্ডল কি এমন বলতে পারে যেই কথাগুলো ইংরেজি বা হিন্দিতে ট্রান্সলেট করার লোক নাকি এত বড় একটা এলিট সংস্থা, সিবিআই এর মতো একটা এলিট সংস্থা তাদের হাতে নেই? কি হতে পারে কারণটা? তুমি আমায় একটু দর্শকদের একটু বুঝিয়ে বলো যে কারণটা কি হতে পারে, যেখানে এত বড় একটা এলিট সংস্থা, এই এলিট সংস্থা ওর বক্তব্যের হিন্দি বা ইংরেজি ট্রান্সলেটার। এটা ভাই যদি তোমাকে নিয়ে বসিয়ে দেওয়া যেত তুমিও করে দিতে, কিন্তু কোন সমীকরণে এটা হয় না, তুমি এইটুকু ভাই শুধু বুঝিয়ে দাও সন্দীপ। নিশ্চয়ই খুবই ভালো প্রশ্ন করেছেন। অর্গানাইজেশনে কেন এটা নেই? সর্বপ্রথম আমি একটা কথা বলবো যে তুমি এবার উত্তরটা ভালো করে না অরিন্দম ঠিক আছে, অরিন্দম ওকে বলতে দাও, দুজনে আলাদা জায়গায় আছে। হ্যাঁ এটা যে আছে বা ঠিক আছে নাই থাকতে পারে, কিন্তু আফটার অল সে তো তার বক্তব্যটা যখন নিউজ পোর্টালে চলছে বা ন্যাশনাল লেভেল নিউজে আসছে, সে যে কথাটা বলছে, ঠিক আছে, সেই কথাটা 100% যে মানে অনুভূতি যে কথাটা বলছে তার কি সত্যতা আছে? তার তো কোনো সত্যতা নেই। সে তো এই কথাটা বলবে যে আমি যে কথা বলছি, আমাকে কথা হচ্ছে, আমি সেটা আমি হ্যাঁ উপর মহলের ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে মানে এটাও বুঝতে পারি। আরে ভাই রে, এগুলো তো অরিন্দম ওকে শেষ করতে দাও, ওকে শেষ করতে দাও প্লিজ, ও আলাদা জায়গায় আছে, তোমার কথা লেটে পৌঁছচ্ছে। হ্যাঁ অরিন্দম বল, সন্দীপ বল। হয়তো হতে পারে সে যে কথাগুলো বলছে ট্রান্সলেশন হচ্ছে না বা ট্রান্সলেট করতে পারছে না সিবিআই থেকে, কিন্তু আফটার অল অনুব্রত মণ্ডল যে কথাগুলো তার বলছে সেগুলো তো 100%। এবার আমি মনে করি সিবিআই কেন করতে পারছি না, হয়তো কিছু একটা কথা বলছে। আমি কিছু কমেন্ট বেশি বলবো না, কারণ সেটা একদম একটা সংগঠন, একটা সংগঠন, তাকে নিয়ে বলতে চাই না, কিন্তু যদি না করতে থেকে দুর্ভাগ্যজনক থাকলে আমি চাই না তার কি করা যেতে পারে। কিন্তু এটা আপনাকে মানতে হবে যে
সিবিআই একটা মানে ম্যাচ ছিল যে অনুব্রত মণ্ডল নতুন একজন বাজির আসামি যে বালি চুরি করেছে, যে কয়লা চুরি, সরি, যে গরু চুরি করেছে, তাকে মুখোমুখি বসিয়ে সেই কাণ্ডগুলো করছে মানুষের কাছে। এখন হয়তো কোনো পুলিশ বেশ হয়েছে, কিন্তু আপনাকে এটাকেও মানতে হবে যে অনুব্রত মণ্ডলকে এই সিবিআই ফিনাল দিয়ে পাঠিয়েছে। অনুব্রত মণ্ডলকে শুধু অনুব্রত মণ্ডল না, তার কন্যাও সেটা বাধ্য হয়নি, তাকেও যে ভেতরে তাকেও জেল পাঠিয়েছে। কাজেই অনুব্রত মণ্ডল হয় এই যে কথাগুলো বলছে, যে আমি যে কথাগুলো বলছি, ঠিক আছে, ট্রান্সলেট করতে পারছে না, বা তার হয়ে যারা এই কথাগুলো বলছে, এটাতে তো ওরা কেসটাকে ডিসেন্ট্রালাইজ বা এরকম করে ডিলে করার জন্য বলবেই, তাকে মানুষ এখান থেকে একদম একটা লোক যে মানুষ মানে না না, এটা এটা ভাবুক মানুষ বলেনি, এটা যে মানুষ বলেনি সন্দীপ, এটা আমি তোমাকে বলি, এটা মানুষ বলেনি, এটা চার্জশিটে এসছে যে তাকে ছাড়তে বাধ্য হয়েছে কারণ তার কথাকে ইয়ে করা যায়নি, ট্রান্সক্রিপ্ট করা যায়নি। এটা কিন্তু সাধারণ মানুষ বলেনি, কারণ এটা তো সুপ্রিম কোর্টের ব্যাপার, এখানে সাধারণ মানুষ কোনো ইন্টারফেয়ার করতেই পারে না। মানে যা রিপোর্ট আসবে সেই রিপোর্টই দেখাতে হবে মানুষকে। তো এটাই অরিন্দম বলার চেষ্টা করছিল যে সেটা মানে বাংলা থেকে হিন্দি করা গেল না, আমাদের ভারতবর্ষের মতো একটা দেশে সেই জায়গা থেকে অরিন্দম প্রশ্ন তুলছে। যাই হোক, যাই হোক, আজকের আলোচনা আমাকে এখানে শেষ করতে হবে, সময় অনেকটাই অতিবাহিত হয়েছে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ সবাইকে এই আলোচনায় সকলে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। আর আমি সকলের কাছে সাধারণ মানুষকে বলবো যে আশা করছি এই আলোচনাটা সকলের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সকলে প্লিজ ভিডিওটাকে লাইক করে আমাদের এই ভিডিওটা শেয়ার করে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন, এবং আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকেও ফলো করতে পারেন আপডেটের জন্য। দেখা হবে আবার পরের কোন আলোচনায়। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ, গুড নাইট। গুড নাইট।